FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। ওয়েলকাম টু ভূত এফএম। ঘড়িতে সময় এক্স্যাক্টলি সকাল 11:59। আমি রাসেল আছি সাথে এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে। একটি সপ্তাহ পরে আবারও এসে হাজির হলাম এবং আশা করছি যে সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন, আমাদের সাথেই আছেন। রাত 11:59। আজকে ওয়ার্ল্ড মিউজিক ডে, রাইট? এবং আজকে আমাদের রেডিও ফুর্তি ইজ অল অ্যাবাউট মিউজিক অ্যান্ড রেডিও ফুর্তি সাথে যারা আছেন তারা মিউজিক ভালোবাসেন এবং এই দিনে সবাইকে সবার জন্যই অনেক অনেক শুভকামনা এবং আশা করছি আজকে ভূত এফএমটাও যে 12টা বাজলো সঙ্গে সঙ্গে আমি বলবো যে ভূত এফএমটাও বাকি সময়টা আপনাদেরকে অনেক আনন্দে রাখবে। যেভাবে সারাদিন আপনাদের আনন্দ রেখেছিল মিউজিক, ঠিক সেভাবে ভূত এফএম এখন আপনাদেরকে আনন্দ দেবে। কিভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন সেটা আমি একটু জানিয়ে দিই। আমাদের সাথে যোগাযোগ করতে হলে যেটা করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে আপনাকে যেতে হবে না, তবে মোবাইলের যে আপনার যে যেখানে হচ্ছে ফেসবুকের অ্যাপটা আছে সেই অ্যাপটাতে ক্লিক করতে হবে এবং সেটা ট্যাপ করে সেখানে আপনার আমাদের ফেসবুক পেজটাতে আপনি যদি কানেক্টেড থাকতে পারেন। আমাদের ফেসবুক পেজ হচ্ছে দুটো, একটা হচ্ছে www.facebook.com/radio.furti এবং www.facebook.com/bhootfm.russell। এই দুটো পেজে এসে আজকে আমাদের পোস্ট দেখতে পারবেন। সেই পোস্টে আপনি লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, সেটা আপনি চাইলে শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডদের সাথে, আরো বেশি মানুষকে জানিয়ে দিতে পারেন ভূত এফএম সম্পর্কে। আর সেই সাথে আমাদের টুইটারে আপনি সবসময় থাকতে পারেন, আসতে পারেন এবং সেটার জন্য আপনাকে russell_ভূত এফএম সার্চ করলে আপনি পেয়ে যাবেন। আর আমাদের ইমেইল অ্যাড্রেসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ, কারণ এইখানেই আপনি চাইলে আপনার ঘটনা শেয়ার করতে পারবেন এবং আপনার ঘটনা শেয়ার করার জন্য যেটা করতে হবে শুধুমাত্র আমাদের ইমেইল অ্যাড্রেসটা মনে রাখতে হবে। লিখে নিলে সবচেয়ে ভালো, আপনি পারলে এখনই লিখে নিন। আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm, which is bhootfm@radiofurti.fm। এখানে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। আর আমাদের যে যারা হচ্ছে ফেসবুকে যারা কানেক্টেড আছেন আমাদের ভূত এফএমের পেজটার সাথে, তারা দেখতে পারবেন যে ওপরে ইমেইল পাঠানোর কিন্তু একটা অপশনই আছে। সো সেখান থেকে আপনি খুব ইজিলি ইমেইল পাঠাতে পারেন। আবার আমাদের রেডিও ফুর্তির পেজ সেটা তো ভেরিফাইড পেজ, সেখানে যে আপনি চাইলেই কিন্তু আমাদের ভূত এফএমের যে পেজটা সেটাও খুঁজে পেতে পারেন। সো সবকিছুতেই আমরা অনেক ইমেইল পাই এরকম যে ইমেইলে আপনারা লেখেন যে এটা কি অরিজিনাল পেজ কিনা, এটা কি আমি কি ঠিক জায়গায় আছি কিনা, এইখানে আমি ইমেইল পাঠাবো কিনা। সো সেটার কোনো কনফিউশন আপনাদের আর থাকবে না, রাইট? তো যাই হোক, আজকে শুরু করি তাহলে আজকের ভূত এফএম। আশা করছি যে আজকের ভূত এফএম অনেক জমজমাট হবে এবং আজকে যাদের ছবি তাদের তো দেখতেই পাচ্ছেন, তাদের বাইরে আছেন হাফেজ মাইনুদ্দিন সাহেব এবং তিনি কখনো ছবি ওঠেন না, আপনারা জানেন। তিনি আজকে উপস্থিত আছেন এখানে। সুতরাং সেই বিষয়ে কোনো কোয়েশ্চেন থাকলে সেটাও আমাদেরকে করতে পারেন ফেসবুকে এবং আমরা চেষ্টা করব সেটা উত্তর দেওয়ার। চলে যাচ্ছি আজকের প্রথম ঘটনা। এটা একটা ইমেইল, আশা করছি ইমেইলটা আপনাদের অনেক ভালো লাগবে। যেভাবে আছে আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। ওকে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমার ঠিকানাটা দয়া করে বলবেন না। আমি রাব্বি। এরপরে তিনি ঠিকানা দিয়েছেন। আমি একটা ছোট চাকরি করি। তারপরে তিনি তার ফোন নাম্বার দিয়েছেন এবং তিনি বলছেন আজ আমি যে ঘটনাটি বলবো সেটা আমি জানি না আপনারা বিশ্বাস করবেন কিনা, কিন্তু এটাই সত্যি। সাধারণত একটা জিনিস আমার জীবনকে, খুব সাধারণ একটা জিনিস উলটপালট করে দিচ্ছে। আমি জানি এটা বিশ্বাস করার মতো না, তারপরও আমি লিখছি। আমি জানি স্টুডিওতে আসা সম্ভব না, তারপরও লিখে পাঠালাম, ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি সরাসরি ঘটনায় চলে যাই। আমি রাব্বি। আমার সাথে যখন থেকে এই ঘটনাটা শুরু হয় তখন আমি একটি হাফিজি মাদ্রাসায় পড়তাম। বিশেষ কারণে আমি সেই মাদ্রাসার নাম
উল্লেখ করলাম না। আমি মাদ্রাসাতেই থাকতাম আর থেকে পড়াশোনা করতাম। আমি প্রতিদিন ফজরের নামাজ পড়ে কুরআন পড়তাম। তো আমি আমার কুরআন শরীফটি নিয়ে আসি। নিয়ে আমি প্রথম পৃষ্ঠা উল্টাতেই আমি অবাক হয়ে যাই। আমি দেখতে পাই যে এখানে একটা আংটি রাখা। আমি চিন্তা করতে লাগলাম যে এখানে আংটিটা কি করে এলো। আর আমি অবাক হই এই কারণে যে আংটিটার সাথে মোটামুটি ভালোই মানে আংটিটা যাই হোক ওখানে রাখা ছিল, এবং তিনি বলেন যে আমি মনে করলাম যে বাচ্চারা কেউ হয়তো ভুলে আমার এখানে রেখে গেছে। আর একটা কথা, আমাদের এই মাদ্রাসায় খুব ছোট ছোট বাচ্চারাও পড়তো, তাই আমি ভাবলাম তারা হয়তো কেউ রেখেছে বা তাদেরই একটা হবে। তাই আমি আর কিছু না ভেবে আংটিটি আমার কাছে রেখে দেই। আমি তেলাওয়াত শেষ করে পরে সবার কাছে জিজ্ঞাসা করি যে কারো কিছু হারিয়েছে কিনা। সবাই বলল না। আমি তারপর জিজ্ঞাসা করলাম সবাইকে, এবং এই আংটিটি কি কারো হারিয়েছে কিনা। সবাই আবারও বলল না। তারপর আমি আমাদের মাদ্রাসার বড় হুজুরকে গিয়ে দেখাই। হুজুর বলল, এটা তো সোনার বা হীরার আংটি না, তুই এটা রেখে দে। আমি হুজুরকে এইটাও বললাম, হুজুর এই আংটিটা আমি পেয়েছি আজকে। হুজুর বলল, আরে বাচ্চারা মনে হয় ভুল করে কেউ রেখে গেছে। কিছুদিন পরে আমি আংটিটি ধুয়ে মুছে নিজেই পরে নিই। আর একটা কথা, যে কোন আংটি আমার খুব ভালো লাগতো, আমি তা নিজেই কেন যে আংটিটা ভালো লাগতো আমি নিজে জানতাম না। তারপর যা হলো, পড়ার সাথে সাথে আমার মনে হলো আমাকে একটা ইলেকট্রিসিটি শরীরের ভেতর দিয়ে গেলে যেরকম হয়, শক খেলে যেরকম লাগে ঠিক সেইভাবে, এবং সেরকম একটা অনুভূতি হলো, এবং আমার সাথে সাথে নিচে পড়ে যাই। আমি হাতের আংটিটা সঙ্গে সঙ্গে খুলে ফেলি। ফেলে দেওয়ার সাথে সাথে আমি অনুভব করতে লাগলাম যে আমার সারা শরীর বরফের মতো জমে যাচ্ছে। আমি আমার হাত পা কিছুই নাড়াতে পারছিলাম না, আর আমার দুই চোখ যেন কালো হয়ে যাচ্ছে। আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। কিছুক্ষণ পরে অনুভব করতে পারলাম আমার সামনে কোনো একজন মানুষ এসে দাঁড়িয়ে আছে, বলছে, আংটিটি তুলে পড়ে নে। অনুভব করছিলাম এক্ষুনি পর, না হলে তোর ক্ষতি হবে। আমি আমার ভাষা হারিয়ে ফেললাম, আর আমি এই লোকটাকে ভালোভাবে দেখতেও পাচ্ছিলাম না। আমি শুধু ওই লোকটার পাই দেখছিলাম, আর আমার মনে হচ্ছিল তিনি একজন হুজুর। জানি না এভাবে কতক্ষণ বসেছিলাম। যখন আমার জ্ঞান আসে, আমি দেখি আমি আমার বেডে শুয়ে আছি, আমার চারপাশে আমার মাদ্রাসার বন্ধুরা দাঁড়িয়ে আছে, আমাদের মাদ্রাসার বড় হুজুর তিনিও আছেন, এবং আমাদের আমার হুজুর আমাকে প্রশ্ন করলো যে, রাব্বি কি হয়েছে? তুমি মসজিদের এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছো, আর কি যেন বলছিলে কাকে? আমি তোমাকে অনেক ডাকাডাকি করি, কিন্তু তুমি কিছু না বলছো না, তাই আমি তোমাকে অনেক কষ্ট করে তোমার বিছানায় তুলে নিয়ে আসি। হুজুর আমাকে বললো যে, তুমি তোমার শরীর কি ঠিক আছে, আর কার সাথে কি হচ্ছিল, কি বলছিলে তুমি? আমি কিছু বলতেও পারছি না। হঠাৎ আমি আমার হাতের দিকে একটু লক্ষ্য করে দেখি, আমি অবাক হয়ে যাই। দেখি আংটিটা আমার হাতে এখনো পড়া। আমি আংটিটিকে ফেলে দিয়েছিলাম, তাহলে আবার কিভাবে হাতে চলে এলো? মনে তখন অনেক প্রশ্ন জাগতে লাগলো। আর ওই লোকটি কে ছিল যে আমাকে আংটি পরে যেতে বলল? তারপর আমি একটু অবাক হয়ে দেখি যে একজন অপরিচিত আমার হুজুরের পিছনে দাঁড়িয়ে আছে। তা দেখে আমি অবাক হয়ে যাই। তো জাগতে লাগলো। আমাকে সে ইশারা করে কিছু না বলার জন্য বলছে। ইশারায় চুপ 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 3 বার বলল। সে আমাকে ইশারা করছে, কিন্তু আমি আমার কানের কাছে স্পষ্ট সেটা শুনতে পাচ্ছি। আরো বলল, কাউকে কিছু বলবি না, বললে ক্ষতি হবে। আবারও বলল, ক্ষতি হবে। আমি আবার বরফের মতো জমে গেলাম। আমি কাউকে কিছু বলতে পারছি না, দেখাতেও পারছি না, বা হাত পা নাড়াতেও পারছি না। আমি আমার চোখ বন্ধ করে আবার খুলি, দেখি ওই লোকটা আর নেই। হুজুর আমাকে আবার প্রশ্ন করলো, কি হয়েছে তোমার? উত্তরে আমি বলি, আমি বাড়ি যাব। এই দিন রাতে আমার সাথে যা ঘটে তা আমি আর একদিন পাঠাবো। পরের দিন হুজুর আমাকে বাড়ি পাঠিয়ে দেন। বাড়ি এসে শুরু হয় আমার জীবনের ঝড়,
এবং এটা হচ্ছে যে এরকম যে আমাকে যদি কেউ মনে মনে কিছু বলে তা আমি তার চোখের দিকে তাকিয়েই বুঝতে পারি, আর কেউ যদি আমাকে বা অন্য কাউকে মনে মনে কিছু বলে তা আমি তার দিকে তাকিয়ে ভালোভাবে বুঝতে পারি। আমার মা বাবা আমার সামনে আমাকে কিছু বলতোই না, আড়ালে তারা বলতো, কিন্তু আমি তাদের চোখ দেখেই বুঝতে পারতাম যে ওরা আমাকে কি বলতে চায়। আমি তখনও আমার বাবা মাকে কিচ্ছু বলিনি। আমি আমার ধৈর্য হারিয়ে তারপর বাধ্য হই বলার জন্য। আমি জানতাম তারা বিশ্বাস করবেন না, তারপরে বলি কোনো না কোনোভাবে তারা আমাদের আপন জন্য। তারপর আমি একদিন আমার বাবা মাকে সবকিছু খুলে বলি এবং সেই যে কথা সেই কাজ। আমার বাবা মা আমাকে বলে যে ওর কি মাথায় সমস্যা আছে, তুই কি পাগল হয়ে গেছিস? আমার বাবা আমার মাকে বলে তোমার ছেলে মাদ্রাসায় না যাওয়ার জন্য ফন্দি পেতেছে। আমার কথা কেউ বিশ্বাস করত না। আমি আমার বাবা মার সামনে একদিন তাদের মনের সব কথা বলে দেই। তারপর আমার বাবা অবাক হয়ে যায়। আমার বাবা আমাকে বলল, তুই কি করে জানলি? আমি বললাম, আমি এই আংটিটা পরলেই কেউ যেন সব বুঝতে পারি। তারপর আমার বাবা আমাকে একটা হুজুরের কাছে নিয়ে যায়। হুজুরকে আমি সবকিছু খুলে বলি। হুজুর শুনে বলে, আজকালকার দিনে এগুলো হয় নাকি? আচ্ছা ঠিক আছে, তোমার আংটিটা কোথায় দেখি। যে আমি হুজুরকে আংটিটা দেখাতে যাব, দেখি আংটিটা আমার হাতে নেই। আমি অবাক হয়ে যাই। এই মাত্র আমি আংটিটা আমার হাতে দেখলাম, আর যেই না হুজুরকে দেখাতে যাব দেখি আংটিটা আমার হাতে নেই। আমার বাবা আমাকে বলল, হারিয়ে ফেলেছিস নাকি? আমি মনে মনে ভাবতে লাগলাম যে এখানে যদি তাদেরকে এই কথা বলি তারা আমার কথা বিশ্বাস করবে না, কিন্তু আমি মাত্র আংটিটা হাতে দেখেছি। আমার বাবা একটু বকাঝকা করে। হুজুর বলল, কই কিছুই তো হয় নাই, এগুলো একটু ভয় পেয়েছো, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমি হুজুরের দিকে তাকিয়ে বুঝতে পারছি হুজুর কি ভাবছে বা কি বলতে চাইছে। হুজুর আমাকে বলল, তুমি একটু বাইরে যেয়ে দাঁড়াও। আমি বাইরে এসে দাঁড়াই। হুজুর আমার বাবার সাথে কি যেন বলল। কিছুক্ষণ পর আমার বাবা বেরিয়ে এসেছে। তখন আমি দেখি বাবার মুখে যেন ভয়ের ছাপ। আমি জানতাম হুজুর আমার বাবাকে বলেছিলেন। হুজুর বলেছিলেন যত তাড়াতাড়ি সম্ভব তাকে বাড়ি থেকে অন্য কোথাও পাঠিয়ে দিন, কিন্তু আমার বাবা আমাকে পাঠায় না। আর আমাকে প্রতিদিন রাতে কেউ যেন এসে আমাকে বলল, পারলে মানুষের জন্য কিছু করিস। আমি বুঝতে পারলাম না কি করে মানুষের উপকার করব। আমি মনে মনে অনেক ভেঙে পড়েছিলাম, আর অজানা কিছু জিনিস আমি জানতে পারতাম, কিন্তু আমি কিছু করতে পারতাম না। তারপরে আমার বাবা মা বললেন আমার মাদ্রাসায় তিনি আর পড়াশোনা করাবেন না। আমি বললাম যে আমি করব না। তারা বলল, কেন? আমি বললাম যে আমি আর কিছু বলিনি। তখন আমার বাবা মা আমাকে অনেক বকাঝকা করেন এবং বলেন যে আমি এখন বুঝেছি আংটি টাংটি এইগুলো সব বানানো কথা, আমি তাও কিছু বলিনি। তারপর থেকে আমার বাবা মা আমাকে বিশ্বাস করত না, তারা ভাবত আমি মিথ্যা কথা বলি। আমি আমার বাবা মাকে অনেকবার বলেছি যে এটা আমার জীবনে অনেক কিছু হচ্ছে আমার জীবনে, কিন্তু আমার বাবা মা কোনো কথাই বিশ্বাস করতো না। একদিন আমার খুব রাগ হয়ে তিনি আমার উপর খুব রেগে যান এবং তিনি আমার হাতের আংটিটি খুলে আমাদের পুকুরে ফেলে দেন। তার পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে দেখি আংটিটা আবার আমার হাতে পরানো। আমি সাথে সাথে আমার বাবাকে এবং মাকে দেখাই। তারা এবার উঠে দেখে এবং তারা আমাকে কিছু বলেনি। আমার বাবা এবার আমাকে একজন কবিরাজের কাছে নিয়ে যান। আমার বাবা আমাকে যখন কবিরাজের কাছে যাই আমি তার সাথে, এবং আমি কবিরাজকে সব খুলে বলি। কবিরাজ ওই একই কথা বলল। আংটিটা দেখি, আমি আবার আমার আংটিটা অবাক হয়ে দেখি যে আমার হাতে নেই। আমার বাবা এবার আমাকে কিছু বলেনি। এই কবিরাজও ওই একই কথা বলল। আমি বুঝতে পারছি যে আমার ওকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি থেকে কোথাও পাঠিয়ে দিন। কবিরাজের কথা আমার বাবা এবার আর দেরি করেননি, শুনেছিলেন। আমাকে পরের দিন ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়। আমি আমার বড় ভাইয়ের বাসায় কিছুদিন থাকি। তারপর ঢাকায় একটি চাকরি পাই, একটি অফিসে, আর আমাকে অফিসেই থাকতে হবে। আমি চাকরিটি ভালোভাবে করতে থাকি। একদিন আমরা সবাই অফিস থেকে পিকনিকে যাচ্ছি সিলেটে। অনেক ঘোরাঘুরি করে যেদিন ঢাকায় ফিরছিলাম সেদিন আমার হাতে আংটিটি আর নেই। আমি মনে মনে খুশি হই যে আল্লাহ মনে হয় আমাকে বাঁচিয়েছে। আমি ঢাকায় এসে আমার বাবা মাকে জানাই, তারাও খুশি হয়।
তারপর 4-5 মাস আমার সাথে আর কোনো কিছু হয়নি। আমি মনে মনে ভাবছিলাম যে আমার মনে হয় কিছু হবে না, আর কিছু হবে না। আমি অবাক হয়ে যাই সেদিনের কথা ভাবলে। সেদিন ছিল শুক্রবার। আমি নামাজ শেষে বাসায় আসি, এসে ভাত রান্না করি। আর একটা কথা, আমি অফিসে যেহেতু থাকতাম, আমি নিজেই রান্না করতাম, আর আমার সাথে কেউ থাকতো না। অফিসের 4 তলায় থাকতাম, আর নিচে কিছু সিকিউরিটি গার্ড থাকতো, এছাড়া আর কেউ না। যাই হোক, আমি ভাত খাওয়া শুরু করি। হঠাৎ করে আমার মুখের ভেতর কিছু একটা লোহার কিছু একটা বাঁধলো, এবং আমি ভাবলাম যে চালের কোন একটা পাথর টাথর ছিল বোধহয়, সেটা হবে। মুখ থেকে ভাতগুলো বের করে আমি দেখি ওই আংটিটা এতক্ষণ আমার মুখের ভেতরে ছিল। আমার মনে হচ্ছে আমার মাথায় আসমান ভেঙে পড়বে। আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। আমি সাথে সাথে নিচে যাই, আর নিচের সিকিউরিটি গার্ডের কাছ থেকে ফোনটা নিয়ে বাড়ি যাই। আমি আমার বাবা মাকে বলি, এবং তারা বলল যে ভয় পেও না, তুমি আংটিটা আবার দূরে নিয়ে পালিয়ে আসো, ফেলে দিয়ে এসো। আমি নিজের ভয় কাটানোর জন্য আমি সবকিছু তাকে বললাম। সে আমাকে বলল, হুজুরের ঠিকানা দেয় এবং বলে যে অনেক বড় হুজুর, আপনি যান, ভালো হয়ে যাবে। আমি বললাম, ভাই অনেকের কাছে গিয়েছে, আমার কিছু হয়নি। সিকিউরিটি বলল, যান মিয়া, এবার বুঝবেন। আমি সারাদিন অফিস শেষ করে হুজুরের সাথে দেখা করার উদ্দেশ্যে বেরিয়ে যাই। আমি হুজুরের সাথে দেখা করি, আমি হুজুরকে সবকিছু বলি। তখন আমার হাতে আংটিটি পড়াই ছিল। আমি দেখলাম হুজুর কি যেন বিড়বিড় করে বলছেন। আমি হুজুরের দিকে লক্ষ্য করতে আমি বুঝলাম যে হুজুর আমাকে কি বলতে চাইছেন। কিছুক্ষণ হুজুর আমাকে বলল, তোমার আংটিটা আমাকে দাও। আমি হুজুরকে, হুজুর এটা কি ঠিক হচ্ছে? আপনি যেটা ভাবছেন সেটা কোনোদিন পাবেন না, এই বলে বের হয়ে যাই। হুজুর আমার পেছন পেছন থেকে অনেকবার বলছিল যে শোনো শোনো, আমি তোমাকে, তুমি আমার আংটিটা দিয়ে যাও। সিকিউরিটি আমাকে দেখেই বুঝতে পারে আমি রেগে আছি। আমি বললাম, ভাই হুজুরকে পেয়েছে, হুজুরের কাছে পাঠালেন। সিকিউরিটি একটু মুচকি হাসলো, কিছু বলল না। পরের দিন সকালে সিকিউরিটি ডাকে, আমার ঘুম ভাঙে। সিকিউরিটি এসে আমার কাছে ক্ষমা চাইতে লাগলো। আমি বুঝতে পারিনি যে সে কেন ক্ষমা চাইছে। তারপরেও আমি তাকে বললাম, কি হয়েছে? সিকিউরিটি বলল, ভাই আমি আপনাকে যে হুজুরের কাছে পাঠিয়েছি, সেদিন রাত্রে খুব খারাপ স্বপ্ন দেখি। কেউ একজন আমাকে বলছে যে সব হারাবি। তারপর তিনি, সিকিউরিটি আমাকে বলছেন যে এই হুজুরটা, হুজুর তো না, এটা একটা কবিরাজের কাছে পাঠিয়েছিলেন, এবং সেই কবিরাজ কালো জাদু করে বা এরকম টাইপের, কুফরি কালাম এগুলো করে। তো যাই হোক, এখন পর্যন্ত প্রতি রাতে আমাকে কেউ যেন বলে যে তুমি কারো সাথে কিছু বলবে না, পারলে উপকার করো। আমি কিভাবে উপকার করব সেটা জানতাম না। আমি যখন মাদ্রাসায় পড়তাম তখন আমার বয়স ছিল 14 কি 15, আর এখন আমার বয়স 20 কি 21 বছর। এই 4-5টা বছর আমার জীবনে শুধু দুঃখ দুঃখ আর দুঃখ। প্রতিদিন রাতে শুধু কাঁদতাম যে আল্লাহ, আমার সাথে এমন কেন হচ্ছে? আমি জানি না আমার সাথে কি হচ্ছে। এখন পর্যন্ত জীবনে শুধুই কষ্টই পেয়ে যাচ্ছি। কিছুদিন আগে আমি আর একজন ভালো হুজুরের সন্ধান পাই। তার কাছেও গিয়ে দেখি তিনি পারেন কিনা। আমি তাকে সবকিছু খুলে বলি। আমাকে বললেন যে প্রথম সমস্যা, তুমি মাদ্রাসা থেকে এসে পড়েছ। দ্বিতীয় সমস্যা, তুমি এখন আর ভালোভাবে আমল করো না। তৃতীয় সমস্যা হচ্ছে যে তুমি সবার কাছে বলে দাও তোমার এই রকম হচ্ছে। আমি তারপর হুজুরের কাছ থেকে কিছু তেল পড়া দিই। এইগুলো আমি বড় বিপদের মুখোমুখি হবে, আমি এইগুলো এনে আমি যে আরো বড় বিপদের মুখোমুখি হব জানতাম না। আমি হুজুরের নিয়মে পানি পড়া, তেল পড়া নিয়ে আমি ব্যবহার করে আমি ঘুমিয়ে যাই। হঠাৎ করে কারো ডাকে আমার ঘুম ভাঙে, এবং ঘুম ভেঙে আমি দেখি যে কেউ আমাকে বলছে যে বড় কিছু কোনো ক্ষতি হবে, সেই কথা বলছে, আবারও আমাকে মনে করিয়ে দিচ্ছে, এবং এগুলো আমার সাথে প্রতিদিন রাতে হয়ে চলেছে। তাই আমি আবারও ঘুমিয়ে যাই। পরের দিন সকালে আমি প্রতিদিনের মতো আবার অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়ি। কিছুক্ষণ পর আমাদের অফিসের বস আমাকে কাজের জন্য একটু বাইরে পাঠায়। তারপর ঘটল আমার সাথে বিরাট এক দুর্ঘটনা, যার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমার একটা রোড অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এবং আমার এক হাত এবং একটা পা ভেঙে যায়। জানি না কারা আমাকে হসপিটালে নিয়ে গিয়েছিল। অ্যাক্সিডেন্টের দিন রাতে আমি আবার একটি স্বপ্ন দেখি, এবং কেউ আমাকে বলছে যে কথা না শোনার জন্য এমনটা হয়েছে। এবং আমাকে একটা গাছের নাম বলেছিল যে এই গাছের পাতা রস করে দিলে তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আমি বললাম যে আমি কোথা থেকে আনবো। সে আমাকে বলল যে এই মসজিদের যাবি।
এবং আমি সেই মসজিদের ঠিকানা উল্লেখ করছি না, তার পর 2 রাকাত নামাজ পড়ে ইমাম সাহেবের সাথে দেখা করার কথাও আমাকে বলল। তার কথা মতো আমি সেই গাছটাও খুঁজে পাই এবং আমি এখন পর্যন্ত পুরোপুরি ঠিক হইনি, কিন্তু আমার শরীরে কোনো ব্যথা আমি অনুভব করি না। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার এই দুঃখ থেকে আমাকে উদ্ধার করেন এবং আমাকে যেন স্বাভাবিক জীবন ফিরিয়ে দেন, সুস্থ জীবন ফিরিয়ে দেন। আমি এই ইমেলটি লিখেছিলাম 2017-তে, কিন্তু আমি সাহস পাইনি। পাঠাবো যেদিন আমার মোবাইলটা সেদিন চুরি হয়ে যায়, তাই পাঠাতে পারিনি। আর আমি এটাও জেনে গিয়েছিলাম যে আজ কিছু একটা হয়ে যাবে। কিভাবে জানলাম আর কিভাবে পাঠাবো, তাই এর আগে ঘটনাটি পাঠিয়ে দিলাম। আমি এখানেই সব লিখতে পারিনি, সময় হলে মাঝের অংশটি আমি পাঠাবো, ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি আসলে জানতে চাই যে এখন আপনার কি অবস্থা, এবং আপনি সেই রাতের ঘটনাটি উল্লেখ করেছিলেন, সেই রাতের ঘটনাটি আমাদেরকে এখনো জানাননি। সেই রাতের ঘটনাটিও আপনার কাছ থেকে শুনতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর স্টোরি। এবং আমি এখন চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা আমাকে একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় আমরা যাব। জি, হ্যালো, আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমি বাগানবাড়ি খিলক্ষেত থেকে আসছি। আমার নাম জাহিদ হাসান। আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা আমি এবং আমার আরো 3 বন্ধুর সঙ্গে ঘটা। ঘটনাটা আমাদের সূত্রপাত শুরু হয়েছে সিলেট জগন্নাথপুর নামে এক এলাকায়। জি, আমরা সেখানে আমাদের একটা প্রজেক্ট ছিল। ঘটনাটা ঘটছে 2012 সালে। আমাদের একটা প্রজেক্ট ছিল জনপ্রকৌশল অধিদপ্তরের আন্ডারে। আমরা কোনো কিছু নাম বলবো না, জাস্ট আপনি ঘটনাটা বলবেন প্লিজ। তো আমরা যখন ওখানে গেলাম, আমরা যখন কাজ শুরু করছি, প্রথম দিন 3-4 দিন মোটামুটি ভালোই কাজ বাজ করলাম। এরপরে আমাদের মেইন যে কাজটা শুরু করা লাগে, সেই কাজটা যখন আমরা শুরু করলাম সবাই মিলে, শুক্রবার দিন জুমার নামাজ বাদে মিলাদ পড়াইয়ে কাজ যখন শুরু করা হইল, তো আমাদের কাজ প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন ভালোই চললো। চতুর্থ দিনেই হচ্ছে একটু একটা দুর্ঘটনা ঘটছে। তো আমাদের কাজ যেহেতু মেকানিক্যালি, তো সেক্ষেত্রে আমাদের লোহালক্কর একটু বেশি ব্যবহৃত হইতো। তো আমাদের যে পাইপটা দিয়ে আমরা ড্রিল করতাম, সে পাইপটা ছিঁড়ে যাওয়ার কারণে আমাদের কাজকে একটু ব্যাঘাত ঘটছে। তো আমরা আবার নতুন করে সে পাইপগুলা উঠানোর চিন্তা ভাবনা করতেছিলাম। তো এর মাঝখানে আমরা রাত্রেবেলা আমাদের একটু বলে নেই, আমাদের কাজের যে জায়গাটা তার পাশ দিয়ে একটা নদী গেছে। তো এই নদীতে আমরা রাত্রে 4-5 জন বন্ধু বান্ধব মিলা মাছ ধরতাম আর কি। তো মাছ ধরতে ধরতে প্রায় অনেক দূর যেতাম, আবার মাঝখানে নদীটা একটু শুকনা চর যাচ্ছিল, সেই নদীটা পার হয়ে আবার ওপার দিয়ে আসতাম। আসার সময় একটা ব্রিজ পড়ে আর কি, আমাদের বাসার সামনে একটা ব্রিজ পড়ে। সে ব্রিজ পার হইয়া একটা পাবলিক টয়লেট ছিল। আমরা যখন সেই টয়লেটের কাছে আসছি, তখন একটা বিকট একটা শব্দ হইল। তা আমরা বুঝতে পারলাম যে শব্দটা ওই পাবলিক টয়লেটের ভিতর থেকে আসছে। তো আমরা যখন শব্দটা শুনলাম, আবার পিছনে গেলাম। পিছনে যাওয়ার পরে টয়লেটের ভিতরে দেখলাম যে না, এই শব্দটা এখানে না। আবার যখন সামনে গেলাম, সামনে যাওয়ার পর আবার আর একটা শব্দ, পরে আবার পিছনে গেলাম। যাই হোক, একটু বলে নেই যে ওই টয়লেটটা দরজাটা এত শক্ত ছিল যে অনেক জোরে ধাক্কানোর পরে খুলতো। আচ্ছা, কিন্তু এত জোরে শব্দ, এত ইজিলি খুললে এত একটা শব্দ হওয়ার কথা না। তো আমরা যখন আবার দেখার পরে আবার সামনের দিকে যাইতেছি, তখন দেখি যে চাক্কা, যদি কোনো গাড়ির চাক্কা যদি ব্লাস্ট হয় সেরকম একটা শব্দ। পরে আমরা আবার পিছনে গেলাম। পিছনে যাওয়ার পরে দেখি যে না, আমার এক ফ্রেন্ড ছিল রতন নামে, সে ভিতরে যখন সে ঢোকার পরে দরজাটা অটোমেটিকলি লক হয়ে গেছে। আচ্ছা, সে বাড়াইতেও পারতেছে না, আমরা দরজা খুলতেও পারতেছি না। সে অনেক চিল্লাচিল্লি করতেছে। পরে হিরু নামে এক ছেলে ছিল, সে অনেক দৌড় দিয়ে বাসার দিকে চলে গেছে। আমরা ওখানে ছিলাম আরো 4 জন। 4 জন থাকার পরে আমরা যখন দরজায় অনেক ধাক্কাধাক্কি করার পরে যখন দরজাটা খুললো, ও যখন বাড়ার পরে দেখলাম যে ব্রিজের শেষ প্রান্ত থেকে একটা হাত, হাতটার আমি উদাহরণটা দিতে পারবো না, এমন কালো এবং লম্বা লম্বা পশমার একটা হাত দরজাটা ভিতরের দিকে ঠেলতে আছে আবার বাইর করতে আছে, ঠেলতে আছে আবার বাইর করতে আছে। তো তারপর যাই হোক, আমরা দৌড়ে বাসায় আসলাম। বাসায় আসার পরে তারপরের দিন আমাদের মন মানসিকতা এমনিই খারাপ, যেহেতু আমাদের প্রজেক্টটায় অনেক দুর্ঘটনা ঘটতে আছে।
তো আমরা যেখানে কাজ করতাম পাশে সিটি কর্পোরেশনের লোকজন ছিল। তো তারা বলতেছে যে তোমাদের কাছে এই প্রবলেমটা হচ্ছে, এখানে অনেক দিন আগে হিন্দুদের এলাকা ছিল, সেহেতু এখানে হয়তো শ্মশান ছিল একটা, যার কারণে তোমাদের যে পয়েন্টটা পড়ছে সেই শ্মশানের মধ্যে পড়ছে, শ্মশানের মাঝখানেই পড়ছে, যার কারণে হয়তো এই প্রবলেমটা দেখা দিতেছে। আমরা ওইসবে বিশ্বাসী ছিলাম না যে এগুলো আছে কিনা। তো তারপর আমরা আমাদের মতো কাজকাম করতেছিলাম, কিন্তু মানে দুর্ঘটনার পর দুর্ঘটনা, একটার পর আরেকটা, একটা সলভ নাই করতে আর একটা শুরু হইতো। আবার আমরা চিন্তা ভাবনা করতাম যে এটা কিভাবে নতুন করে আবার করা যায়। তো লাস্ট যে একটা ঘটনা ঘটলো সেটা হচ্ছে যে আমাদের 2.5 ইঞ্চি মোটা একটা লোহার রড যা ব্যান করা ছিল, আমরা তার কপ্পা বলে মানে ডাকি, নাম জানি। তো ওই কপ্পার রড যখন পাইপটা ছিঁড়া গেছে, আমাদের প্রথম পাইপটা যে কাজের 4র্থ দিনে ছিঁড়া গেছে, সে পাইপটা যখন ওঠার জন্য চেষ্টা করতেছিলাম, তখন দ্বিতীয়বারের মতো ওর সাইড দিয়ে আরেকটা পাইপ নামাইছিলাম প্রথম পাইপটা সম্প্রসারণ করার জন্য। তো ওই পাইপটা যখন নামাইছিলাম, আমার একটা ফ্রেন্ড ছিল রতন, ও আর আমি, ও আস্তে আস্তে ডাউন দিতেছে আর আমি চেন্টন নামে একটা যন্ত্র আছে সেটা লড়াইতেছি, ঘুরাইতেছি আস্তে আস্তে। তো যখন ঘুরাইতেছি হুট করে ওই 2 ইঞ্চি মোটা একটা শেপ, ওটা মানে সিরা যে পাইপটা আমি ঘুরাইতেছি সেটা সহ আমাদের 36 ইঞ্চি একটা কেচিং ছিল, মানে পাইপ ছিল মোটা, সে পাইপের মধ্যে ঢুকে গেছে এবং কি আমার সহ নিয়ে যেতে যাচ্ছে। তো আমার সহ যখন নিয়ে যেতে চাচ্ছে, উপর থেকে একটা নাট বল্টু ছিঁড়া এসে আমার কপালে বাড়ি দিছে। বাড়ি দেওয়ার পরে আমি ছিটকায় দূরে পড়ে গেছি, এমনকি আমার যে ওই পাইপটা ছিল ওই পাইপটা নিচের মধ্যে ঢুকে গেছে। তো পরে উঠাইতে পারি না, সেদিন সারা রাত গেছে। পরের দিন ওই সিটি কর্পোরেশন লোকের মধ্যে একজন বৃদ্ধ লোক ছিল, উনি বলল যে এখানে একটা মাজার আছে, তোমরা মাজারের মধ্যে যাইয়া কিছু সিন্নি মিন্নি দাও, দেওয়ার পরে দেখো যে ওঠে কিনা, কারণ এখানে যেহেতু শ্মশান ছিল, হিন্দুরা লাশ পোড়াইতো। তো ঘটনা এখানে শেষ হলে হইতো, কিন্তু ঘটনা মনে হয় যে ওখান থেকে শুরু। আমরা যখন আবার ওই পাইপ উঠানোর চেষ্টা করতেছি, কিন্তু পাইপ উঠতেছে না। তো তার পরের দিন, প্রায় শনিবার কি রবিবারের দিন, সঠিক মনে নেই, সেদিন একজন ভদ্রলোক আসলো, দাড়িওয়ালা, অনেক মুরব্বী টাইপের। তাদের ওনারে এর আগে আমরা ওই জায়গায় দেখি নাই বা ওই এলাকায় দেখে নাই, এমনকি আমরা না, শুধু ওই এলাকার যে বাসিন্দা আছে যারা ওখানে থাকে তারাও দেখে নাই এই লোকটারে। তা উনি এসে বলতেছে যে এখান থেকে 1-1.5 কিলোমিটার দূরে একটা মাজার আছে, কালুর মাজার। তো সেই মাজারে তোমরা ছিন্নি টিন্নি দাও, দেখবা যে সব সমস্যা সমাধান হয়ে যাবে। তো যদিও বা আমাদের বিশ্বাস ছিল না, কাজের ক্ষেত্রে না, মানে অনেক টাকার কাজ, আমরা যদি কাজটা সাকসেস করতে না পারি তাহলে কোম্পানির অনেক লস হয়ে যাবে, আর একটা রিপুটেশনের ব্যাপার ছিল। তা আমরা যখন ওই ভদ্রলোক যখন ওই কথাটা বলার পরে বললো, আমরা সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে, আমরা মাজারে চিন্নি দিব। তো মাজারে চিন্নি দিব আমরা। তারপরের দিন রাত্রেবেলা আলোচনা করার পরে সকালবেলা ওই সিটি কর্পোরেশনের ওই ভদ্রলোকরে, যে মুরব্বী টাইপের, ওনারে ডাক দিলাম। ডাক দিয়ে বললাম যে মুরব্বী কি করা যায়, ওনার টাকা পয়সা দিলাম, উনি চিনি টিনি রেডি করলো। রেডি করার পরে আমরা ওই মাজারে গেলাম। মাজারে যাওয়ার পর চিনি দেওয়ার পরে আইসা ওই আমরা মেকানিক্যাল জগ ইউজ করলাম পাইপে। মেকানিক্যাল জগ ইউজ করার পর আমি আর রতন, ছেলে ফেলে যারা আছে কাজের, তারা সবাই ঘুমাইছে, অনেক টায়ার্ড। তো আমরা দুইজন যখন হালকা একটু লাড়াচাড়া দিলাম, তখন দেখি আমাদের যে পাইপটা ছিঁড়া পড়ছে, মাটির মধ্যে আটকাই গেছে, সেই পাইপটা ইজি উঠতেছে। তো তখন আমরা পোলাপানির ডাক দেওয়ার পরে সবাই মিলা আমরা পাইপটা উঠাইলাম, এবং শেষের দিকে আমরা কাজটা ঠিকই করছিলাম, মানে সাকসেস হয়েছিলাম কাজ করিয়া। তো তারপরের দিন যখন আমাদের কাজ শেষ হয়ে গেল, যেদিন আমরা চলে আসবো, সেদিন আমাদের ওই কাজের আমাদের যে পয়েন্টটা ছিল তার পাশে যে ঘর ছিল, যে একজন মহিলা, উনি আমাদের বলতেছে যে আসলে এখানে সমস্যাটা হয়েছে তোমাদের কাজের ক্ষেত্রে, আমরা যদি সেই সময় তোমাদের ওই কথাটা বলতাম, হয়তো বা তোমরা কাজ না করে চলে যাইতা, আমাদের একটু সমস্যা হয়তো, আমরা তো পানি ছাড়া চলতে পারি না। তো এইখানে তোমরা যেদিন যেদিন কাজ শুরু করবা, তার 2 দিন আগে একজন লোক তারে জবাই করে হত্যা করা হয়েছে। আমি জানি না রাসেল ভাই যে আসলে এখানে ভৌতিক কিছু ঘটনা আছে কিনা, তবে সব থেকে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এইটা যে ওই ভদ্রলোক আইসা বললো যে তোমরা এখানে কালু নামের একজন মাজার আছে, সেখানে যাও, যা সিন্নি দাও, তোমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা তো তারা দেখিনি এর আগে ওই এলাকায়, এমনকি সেই এলাকার বাসিন্দার যারা আছে তারাও দেখেনি এর এলাকায়। তো এটা কি করে সম্ভব রাসেল ভাই, আমি আসলে বুঝতে পারতেছি না।
আর এই আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে ধন্যবাদ এবং আশা করছি যে আপনাদের এই ঘটনাটি ভালো লেগেছে। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে একটা ছোট্ট বিরতিতে যাব এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এফএম এন্ড জিও ফুর্তি। কি চমৎকার দেখো দেখি সবখানেতে বেশি 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 খুশির উৎসবে হ্যাপি হ্যাপি জনগণ বন বন বেশি বেশি আলু বেশি টক ফুচকায় বাজারটা কম হলে গৌরু ফুচকায় তোমার আমার সবার বেশি বেশি দরকার বাহের রংপুর টু বরিশাল শহর নগর গঞ্জ চায়ে বেশি চিনি দিও হইয়া মনোহংস বেশি বেশি ছক্কায় উল্লাসে গ্যালারি এই বছরই প্রমোশন বেশি বেশি স্যালারি তোমার আমার সবার বেশি বেশি সারা দেশ জুড়ে বেশি বেশি দরকার, তাই বাংলা লিংক দেয় বারবার। বাংলা লিংক। Face it, Radio Money Furti. Radio Furti. Hood FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। কোর্স বিশ্বাস করা বা না করাটা সম্পূর্ণ আপনার ব্যাপার। ইউ আর লিসনিং টু রেডিও ফুর্তি এফএম। আমি রাসেল আছি সাথে এবং চলছে ভূত এফএম। আর আশা করছি আপনারা সবাই এনজয় করছেন আজকের ভূত এফএম। এখন যেটা করব সেটা হচ্ছে কিছু পোস্ট আপনারা যারা ফেসবুকে আমাদেরকে লাইক দিচ্ছেন, কমেন্ট করছেন, লিখছেন তাদের জন্য। আচ্ছা, টুইটার দিয়ে শুরু করি। টুইটারে আমি দেখতে পাচ্ছি যে আমাদের সঙ্গে রংপুর থেকে আছেন এমডি আরিফুর রহমান, আমাদের সঙ্গে আছেন শিহাব, ইমেইলটা ভালো ছিল লিখেছেন। রফিকুল ইসলাম আমাদের লিখেছেন মুর্শিদাবাদ লালগোলা ইন্ডিয়া থেকে। আহমেদ বাইজিদ আমাদের সঙ্গে আছেন ধূপচাচিয়াতে বগুড়া থেকে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মহিউদ্দিন আহমেদ এবং আমাদের সঙ্গে আছেন মেহমেদ, আমাদের সঙ্গে আছে তিনি জগন্নাথপুরের ওই এলাকায় নিয়মিত রাতে নানান ঘটনা ঘটে সেটা তিনি জানিয়েছেন। এস এস সাব্বির আমাদের সঙ্গে আছেন, রুমে লাইট অফ করে তিনি শুনছেন। আহমেদ বাইজিদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন মেহেদি হাসান। এছাড়াও শুভ বিশ্বাস দেখতে পাচ্ছি যে একটা তিনি লিখেছেন যে দাদা আমার মেসেজ পড়বেন, ব্যাঙ্গালোর থেকে তিনি বলছেন, ব্যাঙ্গালোর ইন্ডিয়া থেকে তিনি শুনছেন আমাদেরকে। এস আর রাজ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন এমডি নাইম রেজা। এছাড়াও আমাদের সঙ্গে আছেন শান্তা ইসলাম এবং তারা চারজন মিলে আজকে কাতার থেকে শুনছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মইনুর সাগর। এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে প্রিন্স হাবিব আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে এমডি নাইম রেজা লিখেছেন যে বাবুভাই কোথায়, বাবুভাই আজকে আসেননি আমাদের সঙ্গে, আজকে অংশগ্রহণ করেননি। প্রিন্স নূর আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি নীল। এছাড়াও আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি রংপুর থেকে আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আশিক সরকার আমাদের সঙ্গে আছেন। গল্পটা ভালোই লাগলো রাসেল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের যে ভূত এফএমের যে পেজটা সেখানে অনেকে লিখছেন এবং এইখানে যারা লিখছেন তাদের মধ্যে রিশাদ আহমেদ মনির ঘটনাটি ভালো ছিল। বাইজিদ আমাদের সাথে আছেন, আকবর হোসাইন আমাদের সঙ্গে আছেন, বংশাল থেকে আছেন তিনি। এমডি রুহুল আমাদের সঙ্গে আছেন, তিনি কুলিতলা থেকে শুনছেন। আমাদের সঙ্গে আছেন ইসরাত মনি স্নেহা এবং প্রথম ঘটনাটি তার কাছে অনেক বেশি ভালো লেগেছে। শাসিয়াম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন লজিক শাকিল এবং তিনি গোপালগঞ্জ থেকে শুনছেন। এমডি নূর হোসেন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন এমডি আফরিন রাফি ঢাকা পলিটেকনিক থেকে শুনছেন। ফাহিম ইসলাম আমাদের সঙ্গে আছেন, রিং এর স্টোরিটা জোস আমাদের সঙ্গে আছেন। সালমান খান আকাশ এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ফাহিম ইসলাম, তিনিও বলছেন যে রিং এর স্টোরিটা জোস। আর এইচ রিয়াল হোসেন আমাদের সঙ্গে আছেন, আমিনুর রহমান মামুন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন নাইমুল ইসলাম স্বপন। এছাড়াও এমডি রাকিব হুসাইন আমাদের সঙ্গে আছেন। সম্রাট হাসান সামি মুগদা থেকে আমাদেরকে শুনছেন। এমডি মোসাদ্দেক শিকদার, 5 জন
ফ্রেন্ড মিলে শুনছেন। নুসরাত জাহান আনিকা আছেন রংপুর থেকে আমাদের সঙ্গে, মেহেদি CSK আমাদের সঙ্গে আছেন, ডক্টর আলিফের খোঁজ করছেন তিনি, অপু রাকিব আমাদের সঙ্গে আছেন YB শেরার, এছাড়াও MD হাসিবুল শান্ত আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি নাইমুল ইসলাম শিপন, এবং গাজীপুর থেকে তিনি শুনছেন। সোহেব আহমেদ হৃদয় আমাদের সঙ্গে আছেন, উৎস কুমার দে আমাদের সঙ্গে আছেন রিজু রায়হান, এছাড়াও অনিকেত আমাদের সঙ্গে আছেন, ওয়াফি জেড মাকসুদ চিরাং থেকে আমাদের সঙ্গে আছেন, আফরান শিবলু আমাদের সঙ্গে আছেন, ইভনে কাউসার তালুকদার আমাদের সঙ্গে আছেন হৃদয় ইসলাম হিরণ, সাদিয়া নওরিন সহ আরো অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ। যারা আমাদেরকে ইমেইল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhwtfm@radiofuati.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শুনে। যারা দেশের বাইরে আছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন। ঘটনাটি আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন হাফেজ মাইনুদ্দিন সাহেব, এবং তার কাছে আমরা চলে যাব মাইনুদ্দিন ভাইয়ের কাছে তার ঘটনা শোনার জন্য। আসসালামু আলাইকুম মাইনুদ্দিন ভাই, আশা করছি আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি, আপনার ঘটনায় চলে যাই। ভাইয়া, আমি বেশ কতদিন ঢাকার বাইরে সফর করেছি। তো আমি এখন যে ঘটনাগুলো বলবো সেটা কুষ্টিয়া জেলার। আমি কুষ্টিয়া জেলায় গিয়েছিলাম, সেখানে খুবই কঠিন ভাবে জিন বসবাস করতেছে, সেটি স্বচক্ষেও দিকে আসছি। আমি যে বাড়িতে গিয়েছিলাম সেটা যেতে যেতে অনেক রাত হলো। তো যখন আমি বাড়িতে যাই, যাওয়ার সময় দরজাটার মধ্যে দাঁড়ানো রেখে আমাকে দাঁড় করিয়ে ওনার একটা আগুন নিয়ে আসছিল। এই আগুনের উপর হাত রেখে তারপরে ঘরে প্রবেশ করতে হয়। আমি জিজ্ঞেস করলাম এটা কেন, এটা কিসের আওয়াজ? বলতেছে না, আমাদের এলাকাটা জিনের প্রভাব বেশি, তো আগুনের উপরে হাত রাখলে আমরা মানুষ বুঝি, আর যে নাকি হাত রাখে না তার সেটাকে আমরা জিন বলে মনে করি। তো আগুনে হাত দেয় না। তখন আমি হাত দিলাম, তো ঘরে প্রবেশ করছি। তো ঘরে প্রবেশ করার পরে দেখি প্রতিটা ঘরের ভিতরেই কোনো ঘর কখনো খালি রাখা হয় না, একজন ব্যক্তি থাকবেই। তো সেটাও জিজ্ঞেস করলাম কেন, তো বললো একা ঘর খালি থাকলেই সেখানে এসে তারা বসবাস করতে থাকে। এমনকি যখন রাত্রিবেলায় খাওয়া আমার ব্যবস্থা করা হলো, তখন যখন বললো আপনি হাতটা ধুয়ে আসেন, তো বললাম আসেন আমাকে দেখিয়ে দেন। তখন বললো যে আমি যদি এখান থেকে উঠি তাহলে এখান থেকে খাবার খেয়ে ফেলবে, নিয়ে নেবে। সেখানে একটা অবাক হলাম যে বলেন কি, অর্থাৎ একটু এদিক সেদিক হলেই সেই জিনের এত প্রভাব সেখানে তারা এগুলো করে। তা বললাম তাহলে একটু দেখি। তো ও বলছে ঠিক আছে আমি আপনাকে দেখাচ্ছি। তো যার বাসায় গেছি সে আমার সাথে একটু দরজা কাছে, অর্থাৎ যেখানে হাত ধুবো সেখানে যখন একটু কাছে গেলাম, ঘর থেকে যে জানালাটা খোলা ছিল ওইখান থেকে প্রায় 12 থেকে 15 হাত দূরে গাছ, এক গাছ ছিল, ফল গাছ। ঠিক টেবিল উপরে যে খাবারটা দেওয়া ছিল ওইখান থেকে জালনা দিয়ে হাত দিয়ে ঘরের মধ্যে যে মুরগি গোশত দেওয়া হলো সেইটা খাবারটা হাতে করে নিয়ে যাচ্ছে, এই স্পষ্ট সেটা দেখা। এবং যখন নিয়ে যাচ্ছে খাবারটা, ঝোলগুলো বিছানার মধ্যে, বিছানার যে চাদর গুলোতে পড়তে পড়তে নিয়ে যাচ্ছে। তো প্রায় 12 থেকে 15 হাত দূর গাছ, এই ওইখান থেকে বসে ঘরের ভিতরে হাত দিয়ে সেই তরকারি অত গোশতটা নিয়ে গেছে, সেটা আমি দেখছি। তো একটা অদ্ভুত হলাম যাচ্ছে। তারপর আর কি হয়, পরবর্তীতে রাত্রি যখন আমি থাকলাম, প্রতিটা ঘরেই যার যার ঘরে একা একা থাকতে হয়, ঘরে মানুষ তো গ্রামের কম। তা আমি সেই ঘরে একা থাকার যখন বসেছিলাম, তো দেখি দরজার কাছে একটি ছোট্ট মেয়ে খুব শুধু হাসে দাঁড়িয়েছিল। তা আমি ওকে বললাম আসেন, কাছে আসেন, আপনার নাম কি, আমি আপনাদের এখানে আসছি বেড়াতে, কাছে এসে কথা বলেন। তো পুরো হাসতেছিল। তো পাশের রুম থেকে আমার এরকম কথার আওয়াজ শুনে পাশের রুম থেকে যখন আমার ঘরে আসতেছিল, তখন সে মেয়েটা নাই, চলে গেল। তো আমি জিজ্ঞেস করলাম ঘরের পরিবারটাকে, যেখানে একটা ছোট্ট মেয়ে ছিল, ওটা কে? বলল না, এই মেয়েটা আমাদের অনেক দিন ধরে এই ঘরে, যখন আমরা এই ঘরে থাকি ঘুমাবো, তখন এই ঘুমানোর পাশে আমাদের পাশে বসে থাকে, হাত বুলিয়ে দেয়, এবং ঘরের মধ্যে তার আসা যাওয়া। ও মানুষ না, এই ছোট বাচ্চাটা যে আসলো ও মানুষ না, ও এরকম আসে আমাদের, প্রায়ই আমাদের ঘরে আসে। সন্ধ্যার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত
এরকম ভাবে প্রত্যেকটা ঘরই প্রবেশ আসা যাওয়া করে, কিন্তু কারো কোনো ক্ষতি করে না, শুধু হাসবে, শুধু হাসে। পরবর্তীতে রাত 1টা বা 1:30 বাজে প্রচন্ড গরম, তো ওনাদেরকে বললাম আসেন একটু বাইরে ঘুরে আসি, এত গরম ভালো লাগতেছিল না। তো বললো হ্যাঁ আপনাকে তো নিয়ে যাব। তো আমাকে নিয়ে গেল। তো সেখানে বলতেছে আমি আপনাকে আরেকটা আশ্চর্য জিনিস আমাদের গ্রামে দেখাবো, সেটা হচ্ছে একটা নদী পার করাবো, কিন্তু সেইখানে আমাদের সাথে কথা বলবেন না এবং ভাড়াও কিন্তু দেবেন না, চুপ করে থাকতে হবে। ঠিক আছে। তো আমাকে সেই নদীর ঘাটকার কাছে হলো, সেইখানে 1:30 বেজে গেল। তো সেইখানে দেখলাম যে মাঝি বসে আছে নৌকা নিয়ে, আমরা সেখানে উঠে বসলাম। উনি চুপ করেছিল, যে আমাকে সাথে করে নিয়ে গেছিল, উনি কোনো কথা কোনো কিচ্ছু বলল না। আমি চুপ করে ওনার সাথে সাথে বসে রইলাম। তো যখন নৌকাটা মাঝ নদীতে কাছে দিয়ে চলে যাচ্ছিল, তখন সে মাঝি শুধু এটুকুই বলল, মেহমান লোকটা খুব ভালো। তারপর আমাদের ওপারে নিয়ে গেল, আমরা কিন্তু টাকা পয়সা কোনো কিছু দেওয়া হলাম না। তারপর আমরা ওইখান থেকে নামলাম। ওইখানে রাত্রেবেলা আর এই একটা নৌকা এই রাত 1:30 বাজে উনি আর কি নিয়ে পার করায়, সেটা জিন ছিল, মানুষ ছিল না মাঝিটা। পরবর্তীতে আমরা তার আসিনি, আমরা সকালবেলা আবার ফেরত আসছি এখানে। আচ্ছা, এইরকম ভাবে কুষ্টিয়াতে আমি যে 4টা দিন ছিলাম, এরকম অহরহ প্রত্যেকটা মানুষের জনসম্মুখের মতন, যেমন আমরা বসবাস যা কিছু করতেছি সেইখানে এগুলো সবই চলতেছে, সবকিছু এখানে ওইখানে এগুলো হইতেছে ওই জায়গায়। আচ্ছা, পুরো মানুষের মতো বসবাস। আর সেটা নিজের চোখে দেখে, সব চোখে দেখে আসলাম। সবচেয়ে বড় আশ্চর্য, চাপ কল থেকে পানি পড়তেছে, চাপ দিতেছে, পানি পড়াইতেছে, এবং 4টা দিনের ভিতরে আমি সবই অবাক। আর একটা বিষয় হচ্ছে 5 মিনিটের একটা খুব কম একটা ঝড় আসে। আমরা রাত্রিবেলা এখানে একটা দোয়া করেছিলাম, রাত সবাইকে বসে নিয়ে রাত যখন আমরা দোয়া করতেছি, হঠাৎ এমন একটা ঝড় শুরু হলো। আমি ভাবছি বৃষ্টি হতে পারে, আষাঢ় মাস ভালোই হবে, প্রচন্ড গরম, শীত লাগবে, বৃষ্টি হবে, ভালো লাগবে, গ্রামে বৃষ্টি দেখবো। তো ওরা বলতেছে না, আমাদের বাসায় প্রায় মাসে এরকম, মানে মাসখানিক পর পর এরকম একটা ঝড় 5 মিনিট কমে আসে, আশপাশে কোথাও হয় না, শুধু আমাদের এই বাড়িতেই হয়, উঠানেতে হয়, এবং এসে এই ঝড়টা চলে যায়। এমন প্রচন্ড বাতাস বয় যেন খুব ঝড় হইতেছে, কিন্তু সেটা ঝড় না। এরকম প্রায় ওই বাড়িতে মাসখানিক পর পর এরকম নাকি ঘটনা ঘটে। আচ্ছা, এগুলো আমি সব স্বচক্ষে কুষ্টিয়াতে দেখে আসছি, খুব নিজের চোখে দেখেছেন। জি জি, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য, এবং আশা করছি যে ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে। এখন যেটা করব সেটা হচ্ছে, আমি আরো একবার আপনাদের মনে করিয়ে দিব যে কিভাবে আমাদের সাথে কমিউনিকেট করবেন। আমাদেরকে যদি আপনারা ইমেইল করতে চান, তাহলে আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিতে হবে আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন আপনাদের ঘটনাটি। আর যেটা করতে হবে, আমাদের দুটো পেজ রয়েছে, ফেসবুক পেজ, এখানেও আপনি চলে আসতে পারেন। আমাদের ফেসবুক পেজের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। এই দুটো পেজে এসে আপনি যে কোনো সময় আমাদেরকে লিখে পাঠাতে পারেন। আপনার আমাদের যে পোস্ট আছে সেই পোস্টে লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, এবং জানাতে পারেন আপনার কেমন লাগছে, কোন ঘটনা ভালো লাগছে, কোন ঘটনা ভালো লাগছে না, যেটা আপনার ইচ্ছা। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে, আবারও একটা ছোট্ট বিরতিতে যাব এবং তারপরে একটা অডিও ক্লিপ শুনে আসবো আমরা, এবং অডিও ক্লিপের পরে আবারও নতুন অতিথি নিয়ে ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউন টু রেডিও ফুর্তি 88 FM and do ফুর্তি। কি চমৎকার দেখো দেখি, সবখানেতে বেশি 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 খুশির উৎসবে হ্যাপি হ্যাপি জনগণ, বেশি বেশি আলু বেশি রং ফুচকায়, বাজার.com হলে গৌরু ফুচকায়, তোমার আমার সবার বেশি বেশি দরকার, বাহের রংপুর টু বরিশাল, শহর নগর গঞ্জ, চায় বেশি চিনি দিও হেয়া মনোহংস,
দরকার, তাই বাংলা লিংক দেয় বারবার। বাংলা লিংক। Face it, Radio Money Furti. Radio Furti. FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আপনি সবসময় ভালোর দলে। আমি মোহাম্মদ জিশানুর রহমান চট্টগ্রাম থেকে বলছি। স্টুডিওতে এসে গল্পটি বলা, কাহিনীটি বলা আমার পক্ষে একটু টাফ হয়ে যাচ্ছে, তাই আমি এটি রেকর্ডিং করে পাঠিয়ে দিলাম। যদি ভালো লাগে অবশ্যই প্লে করবেন। তো আমি এখন যে ঘটনাটি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি, সে ঘটনাটি 100% রিয়েল ঘটনা এবং আমি তার গ্যারান্টি। ঘটনাটি ঘটে খুলনার মোড়লগঞ্জ থানায়। তো ঘটনাটি আজ থেকে প্রায় 6 থেকে 7 বছর আগের ঘটনা। ঘটনাটি আমি আমার এক বন্ধুর কাছ থেকে শুনেছি এবং ও আমাকে বলেছে যে ঘটনাটি 100% সত্যি ঘটনা। এতে কোনো বানানো কোনো কথা নেই, বা আপনার যদি বিশ্বাস না হয়, খুলনা মোড়লগঞ্জের অনেক শ্রোতা আছে রেডিও ফুর্তিতে, তাদের কাছে আপনারা আক্স করে দেখতে পারেন। তো আমি কাহিনী শুরু করতে যাচ্ছি কথা না বাড়িয়ে। তো ঘটনাটি যাকে নিয়ে, তার নাম হচ্ছে মালেক। তিনি একটি ভাসমান নৌকা নিয়ে মোড়লগঞ্জ থানার খাল আছে একটা, ওই খাল দিয়ে উনি নৌকা বেয়ে উনি মার্কেটিং এর মতো করে জিনিসপত্র বিক্রি করতেন। তো ওনার নৌকাটা ছিল অনেকটা মার্কেটিং নৌকা বা মার্কেটিং বোটের মতো। মানুষের গ্রামে নিত্য প্রয়োজনীয় জিনিস উনি ওনার নৌকার মধ্যে নিয়ে বহন করে মানুষকে এগুলো বিক্রি করতেন। তো যেহেতু গ্রামের মানুষ, মালেক ভাই ছিলেন, ওনার নাম ছিল মালেক। উনি যেহেতু গ্রামে নৌকা নিয়ে এই করতেন, কাজে এই গ্রামে তো বুঝেনি রাত 10টা আর 9টা 8টা 9টা 10টা বাজে, অনেক রাত, গভীর রাত। তো ঘটনাটি ঘটে শীতকালে। তো উনি একদিন ওনার নৌকা নিয়ে খুলনা মোড়লগঞ্জ থেকে পিরোজপুরে, ওখান থেকে পিরোজপুর খুব কাছে, খুলনা মোড়লগঞ্জ থেকে পিরোজপুরে যাতায়াতের জন্য একটি নদী আছে। উনি নদী করে উনি ওনার নৌকাটা বেয়ে উনি ওই খুলনা থেকে উনি পিরোজপুরের দিকে রওনা হন ওনার মাল সামানা বিক্রি করার জন্য। তো বলে রাখা ভালো, উনি ওনার নৌকার মধ্যে যে সকল মালামাল বিক্রি করতেন তার মধ্যে বেশি ছিল মহিলাদের গৃহস্থালীয় জিনিসপাতি, যেমন হাড়ি পাতিল, আরো নানা রকম যাবতীয় গৃহস্থালীর জিনিস। কাজে মহিলারা ওনার জিনিসপত্র বেশি কেনার জন্য কাস্টমার ছিল। তো উনি রেগুলারই ওই পিরোজপুরের একটা গ্রামে উনি যাতায়াত করতেন তার জিনিসপত্র বিক্রি করার জন্য। তো একদিন উনি জিনিসপত্রগুলো বিক্রি করা শেষে উনি আবার খুলনার দিকে যখন রওনা হলেন, তখন রাত প্রায় 11টার মতো বেজে যায়। তো উনি বেশ সাহসী ছিলেন এবং উনি খুব নামাজি ছিলেন এবং খুবই একজন ধার্মিক মানুষ ছিলেন। উনি তেমন একটা ভয় পেতেন না। তো রাত হওয়ার কারণে উনি ওনার নৌকাটা খুব দ্রুত চালাতে শুরু করেন। পিরোজপুর থেকে উনি মোড়লগঞ্জ ফিরে যাওয়ার জন্য খুব দ্রুত নৌকাটা চালাতে শুরু করেন। তো নৌকাটা চালাতে এক পর্যায়ে নৌকাটা একটা ব্রিজের নিচে গিয়ে ঠেকে। তো ব্রিজটা ছিল নৌকাটার যেরকম নৌকা থেকে প্রায় 10 থেকে 15 হাত উপরে ছিল ব্রিজটি। তো ব্রিজের নিচে যখন উনি যান, তখন ওই ব্রিজের উপর থেকে ওনাকে কেউ ডাক দিতে থাকে যে এই মালেক আমাকে একটু ওপারে পার করে দে। তো উনি বুঝতে পেরেছিলেন যে এটা আসলে কোনো মানুষ না, কারণ উনি এর আগেও অনেকবার এগুলো মুখোমুখি বা ঘটনা এগুলো উনি মুখোমুখি হয়েছেন। কাজে ওনার মধ্যে একটা সাহস ছিল বা উনি এটা বুঝে গিয়েছিলেন, কারণ এটা কোনো মানুষের ডাক না। তো উনি আবার ওইটাকে উনি গ্রাহ্য না করে উনি ওনার নৌকাটা তাড়াতাড়ি বৈঠা বেয়ে উনি চালাতে শুরু করেন। তো এক পর্যায়ে উনি পিছন ফিরে তাকান, দেখলেন যে ওই অবয়বটা ছিল একেবারে একটা অবয়ব যেটা ওনাকে বলেছিল যে আমাকে একটু নৌকা তুলে পার কর। তো ওইটা ওনাকে পিছন থেকে বারবার ডাকছে, এই মালিক আমাকে একটু ওই পারে নিয়ে যা। উনি এটার গ্রাহ্য না করে দ্রুত ওনার নৌকাটা চালিয়ে উনি সামনের দিকে রওনা হন। তো এক পর্যায়ে উনি নদীটা এক পর্যায়ে খালের সঙ্গে মিলিত হয়, যে খালটা দিয়ে উনি ওনার ওই খুলনা মোড়লগঞ্জের বাড়িতে উনি যেতে পারবেন। তো উনি ওনার নৌকাটা সে খালের মধ্য দিয়ে উনি চালাতে শুরু করেন আবার। তো নদী থেকে উনি খালের মধ্যে যখন উনি ওনার নৌকাটাকে ব্রেক করে যখন উনি খালের মধ্যে যখন নৌকাটাকে যখন উনি নামিয়ে দেন, তখন খালের মধ্যে পানি কিছুটা হলো কম ছিল না, চালাতে বেশ কষ্ট হচ্ছিল। তো উনি আস্তে আস্তে দোয়া দুরূদ পড়তে উনি আল্লাহ রাসূলের নাম নিতে উনি রওনা হলেন।
তো এক পর্যায়ে তো উনি দেখলেন যে ওই খালের পাশে যে ঝোপ ঝাড়লা আছে বা যে জঙ্গলটা আছে ওখান থেকে কেউ তার নাম ধরে তাকে ডাকছে এবং বলছে, এই মালিক আমাকে একটু ওই পার নিয়ে চল, তুই তো আমাকে ওখান থেকে নিলি না, তো আমি কষ্ট করে হেঁটে হেঁটে এখানে এসে তোকে আবার ধরছি, আমাকে একটু ওই পার নিয়ে চল, আমার খুব জরুরি। তো উনি এক পর্যায়ে খুব ভয় না করে উনি ওনার নৌকাটা তাকে যেখান থেকে ডাকা হচ্ছিল তার নাম ধরে ওখানে তিনি নৌকাটাকে উনি নিয়ে যান এবং ওই জিনিসটাকে উনি নৌকায় তোলেন। উনি দেখতে পেলেন যে একটা অবয়ব মানুষই, কিন্তু মানুষটা একটু অস্বাভাবিক রকমের লম্বা ছিল এবং তার পরনে ছিল চুপ বা টুপি এবং তার মুখে দাড়ি ছিল এবং অসম্ভব সুন্দর একটি মানুষ তার নৌকায় উঠে। তো উনি কোনো কথা না বলে ওই ব্যক্তিটাকে বা ওই জিনিসটাকে উনি নৌকার মধ্যে তুলেন। তা তুলে উনি নৌকাটা চালাতে উনি প্রায় ওনার বাড়ির কাছে যখন চলে আসেন তখন ওই জিনিসটা ওনাকে বলে ওঠে, তুই আমাকে ওই ব্রিজ থেকে কেন তুললি না। তো এটা বলতে বলতে এক পর্যায়ে ওই জিনিসটা ওনার কাছে এসে ওনাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে। তা উনি আর দিক বেদিক না দেখে উনি ওনার বৈঠা দিয়ে এক বাড়ি মারেন ওই জিনিসটার মাথার উপরে এবং ওই বাড়ি মারার সাথে সাথে ওই জিনিসটা ওখান থেকে ইনস্ট্যান্ট ভ্যানিশ হয়ে যায়। তো উনি বুঝতে পারেন যে এটা আসলে কোনো মানুষ ছিল না এবং উনি সঙ্গে সঙ্গে ওনার মাল সামানাগুলো নিয়ে ওই ওনার বাড়িতে উনি যাওয়ার জন্য প্রস্তুত হন। এর মাঝে একটা ঘটনা ঘটে যায়, সেটা হচ্ছে যে এই জিনিসটা ওনার নৌকার মধ্যে উঠেছিল ওই জিনিসটাই ওনার রূপ ধরে মাল সামানা নিয়ে ওনার স্ত্রীর কাছে ডাকাডাকি শুরু করে দরজা খোলার জন্য। তো ওনার স্ত্রী দরজা যখন খুলে ওনার স্ত্রী দেখেন যে ওনার স্বামী মাল সামানা নিয়ে উঠে চলে আসছে, তখন ওনাকে ঘরে ঢুকতে বলেন, ঘুম চোখে ঘরে ঢুকতে বলেন। তো ঘরে যখন ঢুকতে বলেন স্ত্রী, উনি ঘরে ঢোকার পরে স্ত্রী দরজা বন্ধ করে আবার ঘুমিয়ে যান কোনো কথা না বলে। তো আসলে ওটা কোনো মানুষ ছিল না, ওটা ওনার রূপ ধরে ঘরের ভিতরে ঢুকে গিয়েছিল। ওনার স্ত্রী সেটা বুঝতে পারেননি। তো কিছুক্ষণ পরে যেটা আসল মালিক বা যিনি আসল মানুষ, তা উনি ওনার মালসামানা গুলো নিয়ে উনি ওনার ঘরে ওনার স্ত্রীকে নক করে বারবার দরজা। ওনার স্ত্রী উনি ঘুম থেকে উঠে দরজা খুলে দেখে যে তার হাজবেন্ড সামনে দাঁড়িয়ে আছে। তখন উনি বলেন যে কি ব্যাপার, আপনি না একটু আগে ঘরে ঢুকলেন, আপনাকে না আমি একটু আগে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে ঘুমিয়ে গেলাম, তা আপনি আবার বাইরে গেলেন কখন? তো এটা যখন বলে, এটার সঙ্গে সঙ্গে এটা শোনার সাথে সাথে উনি প্রচন্ড ভয় পায় এবং উনি বুঝতে পারে যে আসলে কে এসেছিল এবং উনি প্রচন্ড ভয়ে ওনার সেন্স আর ধরে রাখতে পারেন না, উনি ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যান। তো এরপর থেকে ওই মালিক ভাই যিনি উনি প্রচন্ড অসুস্থ হয়ে পড়েন এবং অসুস্থ হওয়ার মাথায় উনি প্রায় 1 সপ্তাহ 10 দিনের মতো অসুস্থ থাকেন। অসুস্থ থাকার পরে উনি 10 দিন থেকে 15 দিন পর উনি মারা যান। এই ঘটনাটি একেবারে 100% সত্যি রাসেল ভাই। এই ঘটনাটি যদি আপনি প্রমাণ চান তবে আমি আমার নাম্বারটি আপনাকে ইমেল করে দিব, আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এবং এই ঘটনাটি ওই মোড়লগঞ্জ থানার মালিক নাম বললে সবাই তাকে চিনে এবং উনি খুব ফ্যামিলির একজন ফিগার ছিলেন। উনি খুব পরিচিত একটা মুখ ছিলেন মানুষের কাছে। কাজেই উনি মারা যাওয়ার পরে ওই এলাকাটি খুব স্তব্ধ হয়ে পড়ে এবং কেউ আর রাতের বেলা ওই নৌকা নিয়ে ওখানে আর মার্কেটিং করতে যায় না। তবে রাসেল ভাই, এটা ছিল ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। Face it. Radio Money Furby. Hood FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। ওয়েলকাম ব্যাক, শুনছেন রেডিও ফুর্তি রেড এফএম। আমি রাসেল আছি সাথে এবং চলছে ভূত এফএম। ঘড়িতে সময় রাত 12টা বেজে 52 মিনিট এবং আমি এখন যেটা করবো, সরাসরি আমাদের আরো একজন অতিথি আছেন, তার কাছে চলে যাব এবং তার কাছে একটা ঘটনা শুনে আসবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন সেটা বলবেন এবং তারপরে আপনার ঘটনা শুনবো। জি, আমি এরশাদ, উত্তরা থেকে। জি রাসেল, আজকে যে ঘটনাটা বলবো এটা আমার কাজিনকে নিয়ে, that took place on 1980s, অনেক আগে। আমার আঙ্কেল ছিল একজন রিটার্ন কন্ট্রাক্টর at that time। ওনার বেসিক্যালি ওনার কাজ ছিল গভর্নমেন্টের ব্রিজেস এবং হসপিটাল গুলো করা। তো আমার কাজের নাম লাকি আপা, ওই সময় ক্লাস 6 পড়তেন।
তো আঙ্কেল সামটাইমস ডে অ্যান্ড নাইট উনি অনেক বিজি থাকতেন বিকজ দ্য কনস্ট্রাকশন কোম্পানি অনেক কাজ একসাথে চলছে এবং টিল নাও বরিশালে সবাই ওনাকে মানে এক নামে চিনে, যদিও হি অলরেডি ডেড, পাসড অ্যাওয়ে। তো এরকম একদিন হঠাৎ করে 1980s-এ একদিন সাডেনলি সকালবেলা আঙ্কেল যখন ঘুম থেকে উঠলেন দেখলেন কিছু দেখতে পাচ্ছেন না চোখে, আই মিন ফুললি ব্লাইন্ড। তো তারপরে 1 বছর মনে করেন ঢাকা এবং আমাদের মানে বাংলাদেশে এবং ইন্ডিয়াতে তখন তো এত জায়গা মানুষ যেত না, যতটুকুর মধ্যে যাওয়া যায়, যত স্পেশালি যারা ছিলেন সব ওরা মোটামুটি ছোট বড় থেকে শুরু করে মানে কবিরাজ বৌদ্ধ সব শেষ করবে, বাট কোনো কিছুতে কিছু হয়নি, অল ইন ভেইন। তো ওদের বাসায় এক কাজের মহিলা থাকতেন, মানে উনি পার্মানেন্ট মেড। তো লাকি আপাকে উনি একবার বলছেন যে এইসব কাজ যখন হয় এটা তো কোনো ওষুধ দেওয়া হয়নি, এসব কাজ সাধারণত জিন পরিয়ে ঠিক করতে পারে। তো লাকি আপার মাথার মধ্যে এই জিনিসটা, বিকজ দ্যাট টাইম উনি 6-এ পড়তেন, অনেক ছোট ছিলেন, এটা তার মাথার মধ্যে ঢুকে গেছে। তারপর থেকে শি ওয়াজ ভেরি মাচ লাভেবল টু হার ফাদার, খুবই আদর করতো কাকা ওনাকে। তো উনি ওনার কাজ ছিল এরকম একটা মোটামুটি একটা ইয়েতে চলে আসে যে প্রত্যেকদিন স্কুল থেকে হয় স্কুলে যেত বা যেত না, উনি সারাদিন পিছনের দরজায় বসে বসে জিন্দে ডাকতো যে আমার বাবাকে এসে ঠিক করে দিয়ে যাও। তো এরকম একদিন 3-4 মাস চলে গেছে। তো চাচি এবং আমার যে লাকি আপার বড় ভাই ওনারা একবার ঢাকা আসে, কাকার যে রিপোর্ট নিয়ে ইন্ডিয়া থেকে এক ডাক্তার আসে, তাকে দেখাবে, তার সাথে কনসাল্ট করবে। তো লাকি আপা ছিলেন আর ওই যে ওনার বাসায় যে মেয়ে ছিলেন এরা ছিলেন, শুধু বাসার কাকা তো আছে, উনি তো কিছু দেখতে পান না। তো তাদের বাসাটা ছিল অনেক বড়, একতলা বাসা, বাট ইট ওয়াজ লাইক 9-10টা রুম ছিল বাসার মধ্যে, অনেক বড় বাসা ছিল। তো লাকি আপার ঘুমাইছে, তখন তো ডিজেল আই মিন এখনকার মতো ডিজিটাল ওয়াচ ছিল না, রাতে দেখা যেত, তখন ওয়াল ক্লক ছিল বড় বড়। তো লাকি আপা যেটা শুনছে যে 4টা ঘন্টা বাজছে, উনি ঘুমাতে ছিলেন, সাডেনলি উনি শুনতেছে ছাদের উপরে অনেকে নাচতেছে। উনি নিচে ঘুমাচ্ছেন বাট শুনতেছে ছাদের উপর নাচতে, বাট আফটার সামটাইমস এটা তার কাছে মানে ভিজিবল মনে হচ্ছে, সে দেখতেছে যে প্রায় 20-22 জন খুব সুন্দরী মেয়ে ওয়েডিং ড্রেস পরা তারা সাজার মধ্যে নাচতেছে। আচ্ছা, নাচতেছে এবং তারা তাকে এইভাবে রিয়াক্ট করতেছে যেন তার বাবার চোখটা তার ঠিক করতে আসছে। ওই ঘুমের মধ্যে বা উনি জাগনে পেয়ে অনেক ছোট, তো উনি বিছানা থেকে নামতে গেছে, তখন ওই যে ওনার যে মেয়ে উনি তাকে ধরছে, বলছে খবর দাও তো মেয়েগুলো যায় না। তার মেয়েরও শুনতে পাচ্ছেন যে ছাদের মধ্যে এরকম শব্দ হচ্ছে। তো সাডেনলি ওই যে যেমন একতলা বাসাগুলো যে ছোট সিঁড়ি থাকে ছাদে যাওয়া, হঠাৎ সাডেনলি দেখে যে ওখান থেকে শাড়ি দিয়ে আপনার প্রায় 18-19 জন মানে মেয়ে নেমে আসছে। নেমে আসতে এসে সরাসরি যে চাচা যে রুমে ছিল ওই রুমের দরজাটা খোলা ছিল, ওটার মধ্যে ঢুকতেছে যখন মানে 18 জনের মধ্যে না দেওয়ার 18 জনের মধ্যে ঢুকেছে, তখন ফজর আজান দিছে পরে তখন তারা থমকে দাঁড়াইছে ওই 4 জন, তারা আর ঢুকে নেই। যে 18 জন ঢুকছিল ভিতরে তারাও আস্তে আস্তে বেরো আসে, এসে ওই ছাদের সিঁড়ি দিয়েই আবার ছাদে চলে গেছে। তারপরে চাচা অনেকদিন বেঁচে দিন, লাইক 12-13 ইয়ার্স, বাট তার চোখ আর কখনোই ভালো হয়নি। It was my first story, Russell bhai. Thank you so much. Thank you. আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, এবং তারপরে আপনার ঘটনায় যাব আমরা। আমি ওমর ফারুক, আমি এসেছি মিরপুর 12 থেকে। আমি যে স্টোরিটা আজকে শেয়ার করবো সেটা হচ্ছে আমি রাইট নাও যে বাসাটা আছি ওই বাসাটা নিয়ে। তো ভাই আমি হচ্ছে মানে আমার আগে যে প্রিভিয়াস যে বাসাটা ছিলাম, বাসাটা আমি খুব লেট করে ছাড়ি, যেরকম মাসের মানে বাসাটা ছেড়ে দিয়েছি কিন্তু বাসা খুঁজতে লেট হয়েছিল। তো মাসের 30 তারিখে আমি একটা বাসা খুঁজে উঠে যাই, মানে ইমিডিয়েট ওঠা দরকার ছিল। তো আমি একটা বাসা পাই, সেটা হচ্ছে যে বাসাটা 8 তলায় রুম খালি ছিল। এটা হচ্ছে ভাই আমি বলবো হচ্ছে আপনার 8 তলায় ছাদের উপরে এক ইউনিট আর এক সাইডে ছাদ। তো ওই বাসায় 2টা ছাদ, একটা হচ্ছে আমাদের ইউনিটের উপরে একটা, আর আমাদের সামনে যে জায়গাটা ওইটা হচ্ছে ছাদ। জি, তো আমি যে রুমটা ফাঁকা পাই সেটা হচ্ছে যে আমার ছাদ থেকে উঠেই যে ফার্স্ট রুমটা, আর
রুমটার হচ্ছে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে রুমের মধ্যে জানালা নেই, ছোট একটা জানালা। আর জানালাটা অ্যাড করা হচ্ছে আপনার 2টা বিল্ডিং এর মাঝে ছোট একটা জায়গা, ওটা একদম নিচ পর্যন্ত চলে গেছে। তো ওটা জানালা না বললেই হয়, জাস্ট একটা ফাঁকা জায়গা। তো হ্যাঁ, বাসাটার যে ঘটনা সেটা হচ্ছে যে যখন ফার্স্টে বাসাটা নিই, ফার্স্টে আমি কিছু ফলো করি না। আর বাসার মধ্যে ভাই এত গরম, কারণ জানালা নাই, সেজন্য প্রচুর গরম রুমের মধ্যে, মানে অ্যাডজাস্টার নাই, সব মিলে আর কি। তো প্রথম 10-15 দিন আমি কিছুই ফলো করি না, মানে ওইভাবে কিছু নেই আর কি। আচ্ছা, আরেকটা কথা বলে সেটা হচ্ছে আমি ঈদের আগে উঠেছি, তো তখন আমি একটা জব করি আর কি। তো জব থেকে ফিরতে ফিরতে আমাকে 12টা 12:30 বেজে যেত, তো আমাকে এভরিডে এসে গোসল করতে হতো। তো ভাই আমি গোসল করতে যখন ঢুকতাম ওয়াশে, তখন হচ্ছে ভাই আমার ফ্লোরে সবাই ঘুম থাকতো, সবাই আগে ঘুমায় পড়তো। তো আমি এসে একা একা গোসল করতাম, ছাদে যেয়ে বসে থাকতাম। তো গোসল করতে গেলে ভাইয়া যেটা হতো, আমার লাইটটা হুট করে বন্ধ হয়ে যেত। তো ফার্স্ট যে আমি ভাবছি হয়তো বা লোডশেডিং, কিন্তু বাইরে যে ওয়াশরুমে যে ছোট ইয়া থাকে, বাইরে থেকে দেখতেছি যে না, কারেন্ট আছে, আমার বাইরের লাইটটা জ্বলতেছে। তো আমি বের হলাম, বের হয়ে সাবান মাখা ছিল গায়ে। আমি তো হয়তো ভাবছি হয়তো বা কেউ ফান করছে আমার সাথে, হয়তো বা আমার ফ্লোরের, কিন্তু আসলে ফান করার কোনো ওয়ে নাই, কারণ আমি ওখানে 1 মাসও হয়নি, আমি 15 দিন উঠেছি, তাদের সাথে ভালো মতো আমার পরিচয় হয়নি। আচ্ছা, তো আমার সাথে চাইলে মজা করতে পারে না, তাও ভাবলাম হয়তো হতে পারে, কেউ করতে পারে। তো আমি আবার বের হয়ে লাইটটা অন করলাম, আবার ঢুকলাম। আমি গোসল করে ওই দিন বের হলাম। বের হওয়ার পরে আমি রুমে গেলাম। ওই দিন সামথিং সবকিছু ঠিকঠাক ছিল। পরের দিন ওই দিন আমার বন্ধ ছিল আর কি। তো ভাই আমি ছাদে বসে থাকতাম, বসে বসে ব্রাউজ করতাম, ইউটিউব দেখি, এগুলো করি আর কি, রুমের মধ্যে যেহেতু গরম। আর হচ্ছে ভাই আমার চলছিল আর কি, সেমিস্টার ফাইনাল চলছিল, পড়তে হতো আমাকে রাত জেগে। তো পরে আমি যখন ক্লান্ত হতাম তখন ছাদে যেয়ে বসতাম আর কি। তো ভাই ওই দিন আমি ছাদে যাওয়ার পরে, ওই দিন হচ্ছে জ্যোৎস্না ছিল আর কি, হঠাৎ করে আমি মানে ফলো করলাম যে আমার ছায়াটা অনেক বড়, মানে বিকট একটা ছায়া। এটা ফার্স্টে আমি যখন দেখলাম তখন ভাবলাম হয়তো বা মানে কিছু মনে করিনি, কিছুক্ষণ 5 সেকেন্ড পরে আমার হচ্ছে কেমন যেন আবার আমার ব্রেন আমাকে সাজেস্ট করলো যে না, এরকম তো হতে পারে না, তোমার ছায়া এত বড় হওয়ার কথা না। তা আমি তাকায় এবার পিছনে তাকালাম। আমি বলছি ভাই আমার বাসার 2টো ছাদ, একটা হচ্ছে আমার বাসার সাথে যেটা, আর হচ্ছে আমার মাথার উপরে যে ছাদটা, আমি তো সবার ফার্স্ট টপ ফ্লোর। তো ভাই আমি সাথে সাথে আমি হচ্ছে আমার উপরে যে ছাদ ওখানে তাকাইলাম, তাকায় দেখলাম যে ওখানে কেউ নেই। কিন্তু তখন সাথে সাথে সামনে তাকানোর পরে দেখি যে ওই ছায়াটা নাই, আমার যে নর্মাল ছায়াটা ওই ছায়াটাই আছে। তো ভাই আমি একটু ঘাবড়ে যাই আর কি। আর এগুলো আমি ভাই কম লিভ করি, আর আমার মধ্যে কেমন একটা কিউরিওসিটি কাজ করে যে আমি এগুলো একটু দেখবো। তো আমি এই জন্য উপরের ছাদে চলে গেছি যে উপরের ছাদে আছে কিনা। উপরের ছাদে সবকিছু ঘুরে আসলাম, কোনোটাই কিছু হচ্ছে না। কিন্তু তখন রাত 1:30টার মতো বাজে। আর ভাই যেই সমস্যাগুলো হচ্ছে সব এই একটার পরেই হচ্ছে। আর গোসল করতে গেলে যে লাইটটা বন্ধ হয়, এটা ভাই কন্টিনিউ রাত্রেবেলা আমি যদি 1টার পরে ওয়াশরুমে যাই সেম হয়। আর হচ্ছে দরজার মধ্যে মনে হচ্ছে যেন কেউ নক দিয়ে, ওয়াশরুমে দরজার মধ্যে নক দিয়ে কেউ হচ্ছে 4-5টা আঙুল দিয়ে যদি টোকা দেয়, ওরকম মনে হয়। তো এটা আমি ইউজ হয়ে গেছি ভাই, ওটা এখন আমার কাছে এরকম লাগে না। তো পরের দিন ভাই যেটা দেখছি সেটা হচ্ছে যে আমি ওই দিনও ছাদে বসা ছিলাম, ব্রাউজ করতেছি, হঠাৎ করে আমার মনে হলো আমার বাসাটার অপোজিট সাইডে হচ্ছে 4টা বাসা বলতে ওগুলো আমার সেম, মানে ওগুলো 8 তলা আর কি। তো ভাই ওই বাসায় আমি এখন পর্যন্ত দেখিনি কাউকে ছাদে উঠতে, হয়তো বা মানে ওই বাসায় হচ্ছে আপনার চাষ করা কি, মানে যেরকম ফল গাছ আছে সেজন্য ছাদে উঠতে দেন হয়তো বা কাউকে। তো রাত্রেবেলা তখন ওরকমই বাজে 1টার পরেই। তো দেখলাম যে একজন মানে মুরব্বী নাকি বলতে পারো, আমি ফেস দেখতে পারি না ওনার, মানে সাদা জুব্বা টাইপের আমি ফলো করছি। উনি ছাদের এই মাথা থেকে ওই মাথা হাঁটছে, আমার অপোজিট এটা। তো আমি দেখে ছাদের সাইডে চলে গেলাম, মানে ওনার চেহারাটা ফলো করতে চাচ্ছি। কিন্তু ওনার যে ডাক দিব এটা হয়তো হতেই পারে কেউ হয়তো বা ক্লান্ত হয়েছে এই জন্য ছাদে আসছে। তো আমি কিছু মনে না করে আবার এসে বসলাম যে তার মতো সে থাকে, আমার মতো আমি থাকি। তো আমি ফেসবুকে ছিলাম, হঠাৎ করে মনে হলো যে উনি আমার যে বাসার ছাদ, উনি আমার ছাদে চলে আসছে। আচ্ছা, তো এবার আমি মানে এটা আমার মনের মধ্যে থেকে কাজ করতেছে যে এরকম কিছু হচ্ছে। তা আমি সামনে সাথে আবার ফলো করলাম, ওখানে উনি নাই। এবার আমার ভয় ঢুকে গেছে মনের মধ্যে যে উনি কি আসলেই তাহলে আমার সাথে চলে আসছে। এবার আমার সাথে যখন আমি তাকাইলাম পেছনে আমার উপরের ছাদটায়, তো আমার মনে হলো আমি যখন তাকাইছি তখনই উনি আমাকে ক্রস করছে, মানে আমার থেকে উনি লুকায় গেছে। এরপর আমার মনে হলো যে আমার ছাদেই হাঁটতেছে উনি, আমি ওনাকে ঝাপসা দেখতে পাই, আমি ভয় পেয়ে গেছি। তো আমার অপোজিট সাইডে যে ভাইয়া থাকে, তাশরিফ ভাইয়া আর ইমরান ভাই, আমি ওনাদের নক করলাম, একটু সামনে যেয়ে নক করলাম দরজায় যে ভাই একটু বের হন।
কারণ আমি সলভ হতে চাচ্ছিলাম যে আসলে আমি কি দেখতেছি। তো তাশরিফ ভাইয়া ঘুমছিল, ইমরান ভাই বের হয়েছে। ইমরান ভাই বের হওয়ার পর তাকে নিয়ে আমি উপরের ছাদটা ঘুরলাম, আমাদের ছাদটাও ঘুরলাম, কিন্তু কোথাও কিছু নাই। তারপর আমি নিচে আসলাম, নিচে এসে বললাম সরি ভাইয়া, হয়তো আমি ভুল দেখছি। তো উনি আমারে বলতেছে, তাশরিফ ভাইয়া ওই দিনকে ওই সময় কিছু বলেনি, সকালে বলতেছে যে ভাইয়া আমি কালকে ওয়াশরুমে গেছি, ওয়াশরুমে ভাই আমার 2-3 বার লাইট অফ হয়ে গেছে, কিন্তু বাইরে বের হয়ে দেখি যে আমি লাইটের সুইচ দেয়া। তা আমি ওনারে তখন আর কিছু বলি নাই, পরে বললাম যে ভাই আমি তো আপনাকে ডাক দিছি এই কারণ। তো আসলে ভাই এই গেল। আর হচ্ছে আমার বাসার ছাদে তো ভাই বললাম টপ, ওই উপরে আর কিছু নাই, কিন্তু আমি রাত্রেবেলা যেটা টের পাই সেটা হচ্ছে যে আপনার যে লোহার কিছু চেয়ার থাকে, ওগুলা টানলে যেরকম শব্দ হয়, ঘর ঘর করে একটা শব্দ হয়। তো আমার মনে হয় যে ওরকম আমার উপরে হয়তো বা কেউ ওরকম চেয়ার টানছে। আর না হলে ভাই ওই যে পুতা চিনেন হয়তো বা, গ্রামে পুতা বলা হয় না, এটা কি? এটা হচ্ছে আপনার যে মানে কিছু ধরেন মরিচ বাটার জন্য যেটা ইউজ করে থাকি গ্রামে। আচ্ছা আচ্ছা, শিলপাটা, এক্স্যাক্টলি শিলপাটার সাথে যেটা থাকে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওইটা মনে হচ্ছে যে কেউ হাত দিয়ে ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিলে যে গড়ায় গড়ায় যায় ওরকম। আমি মানে এটা খুবই বাজে ভাবে এমন একটা শব্দ হয় মানে কানের মধ্যে এসে ঢুকে। আমি ভাইয়া ফুট করে ছাদে চলে যাই, আমি কিন্তু চাই যে একটু দেখি যে আসলে কি হচ্ছে। এরকম কিছু হয় নাই। লাস্ট হচ্ছে আপনার আমি পরশু দিনের আগের দিন, ওই দিন আমি ছাদে ফোনে কথা বলছিলাম একজনের সাথে। তো আমি ওই সিঁড়ি দিয়ে উপরে উঠছি, নিচে নামছি, আপ ডাউন করতেছি। হঠাৎ করে রাসেল ভাই আমার ওই যে নিচের যে ছাদটা ওখানে মনে হলো ভাইয়া মানে কোরবানির যে সার থাকে না কিছু চুট, বড় বড় চুট, ওরকম একটা সার আমার মনে হলো যে নিচে দাঁড়ায় অন্য ইয়ার দিকে মুখ করে আছে। আসলে আমি ওই জায়গায় মানে পুরো শকড, আমি পিছনেও যেতে পারছি না, সামনেও যেতে পারছি না, পুরো জায়গায় স্টিল দাঁড়ায় আছি। আর ফোনে যে কথা বলবো ওরকম কোনো ইয়া ছিল না আমার। আমি আস্তে আস্তে করে নামছি, মানে আমার মনে হচ্ছিল যে না আমি আমার মধ্যে নাই, আর পুরোই একদম রোবট হয়ে গেছি। আস্তে আস্তে করে নামছি, তারপরে ভয়টা মানে এমন ভাবে অনুভব করছি যা মানে বুঝাতে পারবো না আসল ভাই। তো ভাই আমি আস্তে করে নাইমা আস্তে করে রুমে গেছি। রুমে যাওয়ার পর লাইট অন করছি। আমার ওই মানে যারা ঘুমায় ওই আমাদের যে গলিটায় সবার রুমের সাথে জানলা অ্যাটাচ করা, লাইট যদি জ্বালানো হয় সবার রুমের মধ্যে আলো পড়ে, এই জন্য লাইটটা নিবানো থাকে আর কি। তো আমি যাই লাইটটা অন করলাম, অন করে আজকেও তাশরিফ ভাইকে ডাক দিলাম। তাশরিফ ভাই ডাক দিয়ে বললাম যে ভাই এরকম এরকম অবস্থা, আমি তো খুবই ভয় পেয়ে গেছি। তাশরিফ ভাই একটু হুজুর টাইপের আর কি। তো উনি আমাকে পানি পড়ায় দিল, বললো এটা খান আপনি, আর মানে রাত্রে বেশি রাত করে ছাদে থাকবেন না ভাইয়া। তো এরপর থেকে ভাই এই 2 দিন আর আমি মানে 12টার পর তো ছাদে যাই না, বাইরে থেকে আসলে ডিরেক্টলি ঘরে ঢুকি। আর আমরা টোটাল ফ্লোরে সবাই সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে বাসাটা ছেড়ে দেবো আর কি। তো এই হচ্ছে বাসাটা কন্টিনিউ সমস্যাটা হচ্ছে বাসায়। এর হচ্ছে ফার্স্ট স্টোরি ভাই আমার। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু মেসেজে যাই। আমি দেখতে পাচ্ছি যে আমাদের অনেকে মেসেজ করছেন। খান মোহাম্মদ ফিরোজ আমাদের সঙ্গে আছেন, এজে আসুজ্জামান আমাদের সঙ্গে আছেন, সীমা আখতার আছেন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও এমডি জুবায়ের খান আছেন আমাদের সঙ্গে। এছাড়াও দেখতে পাচ্ছি আখতারুল আজাদ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও ডিই রোজি আমাদের সঙ্গে আছেন, তানিয়া আখতার ফাল্গুনি আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এসকে তৌহিদ, ফারাবি বিনতে তিতাস আমাদের সঙ্গে আছেন, খায়রুল জামান, আরিয়ান মিতু, মোহাম্মদ ফরহাদ আলী দিনাজপুর থেকে আমাদের সঙ্গে আছেন, এসকে তৌহিদ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও ববি আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, আদ্রিত নীল আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, আইরিন জাহান আছেন আমাদের সঙ্গে, ইব্রাহিম আমাদের সঙ্গে আছেন, সুবীর হাসান আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, আরো অনেকেই, আখতারুজ্জামান, আরফান জিয়াদ রাফি আমাদের সঙ্গে আছেন, মুশফিকুর রহমান সৌরভ, মনিরুজ্জামান মুরাদ আমাদের সঙ্গে আছেন, এস জে সাগর আমাদের সঙ্গে আছেন, আলভি ফাহাদ আমাদের সঙ্গে আছেন। না, এখানে অডিও ক্লিপ পাঠাবেন না প্লিজ, আপনারা সরাসরি আমাদেরকে ইমেইল করবেন অডিও ক্লিপ, সেটা আমাদের জন্য বেটার। আখতারুল আজাদ আমাদের সঙ্গে আছেন, তানজিব ফারাবি আমাদের সঙ্গে আছেন, এজে আসুজ্জামান আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, আরো অনেকেই, আয়ান ফয়সাল আমাদের সঙ্গে আছেন, মিল্লাত তাসিম আমাদের সঙ্গে আছেন, সম্রাট আমাদের সঙ্গে আছেন, ইরিন জাহান আমাদের সঙ্গে আছেন,
আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ সিফাত, আমাদের সঙ্গে আছেন রিয়াদ ইসলাম খান, সালমান সাহাবি আমাদের সঙ্গে আছেন, এ জে আনিসুজ আমাদের সঙ্গে আছেন, সিয়াম আরফান সহ আরো অনেকে। আমাদের রেডিও ফুর্তি যে পেজটা, সেই পেজেও আমরা দেখতে পাচ্ছি অনেকে আমাদের লিখছেন, এবং সেইখানেও আমি যদি দেখি তাহলে দেখবো যে আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে, দেখতে পাচ্ছি মেহেদি হাসান পিয়াস, নাইস স্টোরি লিখেছেন আমাদের সাথে। রাসেল ভাই, আমি সাইফুল ইসলাম ইরান থেকে শুনছি, আমাদের সঙ্গে আছেন। দেখতে পাচ্ছি খালেদ হাসান, আমাদের সঙ্গে আছেন ফাহিম রাজ, মগবাজার থেকে শুনছেন তিনি। আমাদের সঙ্গে আছেন রিফ আল হাসান রাফা, এবং অফিসের সাউন্ড সিস্টেমে সবাই মিলে শুনছেন, নাইট শিফট চলছে এবং অফিসের ছবি আপলোড করেছেন। পিঙ্কি সরকার, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা, এবং আপনাদের সাথে আমার একটা মিল হচ্ছে, আমরা দুজনেই অফিস করছি। অনেক ভূঁইয়া আমাদের সঙ্গে আছেন, অনেক ভূঁইয়া আমাদের সঙ্গে আছেন ফেনী থেকে। মোহাম্মদ হাসান আমাদের সঙ্গে আছেন খুলনা থেকে, আমাদের সঙ্গে আছেন বাবু বিএন, এবং অ্যাপ দিয়ে শুনছেন। মেহেদি হাসান আমাদের সঙ্গে আছেন, HR আসিফ আহমেদ আমাদের সঙ্গে আছেন, মোহাম্মদ হাসান আমাদের সঙ্গে আছেন, তন্ময় সৈকত নারায়ণগঞ্জ থেকে আছেন, MD তুফাজ্জল আমাদের সঙ্গে আছেন, এবং তিনি তার কাহিনী শুনে ভয় পাচ্ছেন সেটা জানিয়েছেন। তারেক মোহাম্মদ ইমন ফার্মগেট থেকে আমাদের সাথে আছেন। হাসিবুল হুসাইন শান্ত আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন কাজী তাসিন জামান, আমাদের সঙ্গে আছেন ফরদিন হক। মেহেদি হাসান আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি। এছাড়াও প্রিন্স মুন্না আছেন আমাদের সঙ্গে, মোহাম্মদ হাসান আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি। এছাড়াও MD ইমরান, আচ্ছা অনেকে অ্যাপ দিয়ে শুনছেন দেখতে পাচ্ছি, আমাদের সঙ্গে আছেন। এছাড়াও HR আহমেদ আমাদের সঙ্গে আছেন, লিটন নাটোর থেকে তানজিল হাসান পিয়াস আমাদের সঙ্গে আছেন, নুরুল আমাদের সঙ্গে আছেন, সৌরভ আমাদের সঙ্গে আছেন, নোভেলিস্ট বক্তি আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন শাহাব উদ্দিন শিহাব, এছাড়াও RJ আজিজ সহ আরো অনেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন কিন্তু, এবং আমি দেখতে পাচ্ছি আরো অনেকে আমাদের সঙ্গে আছেন, এবং ফয়সাল আছেন, আব্দুল্লাল, আচ্ছা MD ফারুক ইসলাম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন MASC আছেন, আমাদের সঙ্গে MD বাইজিদ মিয়া, ফুয়াদ আহসান, অচিন পথিক আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন মঈন খান, এছাড়াও রাকিবুল ইসলাম সাদ যশোর থেকে শুনছেন, জান্নাতুল বৈশাখী আমাদের সঙ্গে আছেন, বরিশাল থেকে শুনছেন, আমাদের সঙ্গে আছেন MD রাকিবুল ইসলাম, আমাদের সঙ্গে আছেন উৎস কুমার দে, আরিয়ান ইসলাম সান আমাদের সঙ্গে আছেন, এবং তিনি অ্যাপ দিয়ে শুনছেন। আমাদের সঙ্গে MD রকিবুল আছেন, আমাদের সঙ্গে শাফিন আল ফরিজ আমাদের সঙ্গে আছেন, মোহাম্মদ হাসান আমাদের সঙ্গে আছেন, MD ইমরান হুসাইন আমাদের সঙ্গে আছেন, অঙ্কন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রিয়াজ সহ আরো অনেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন। এবং আমি যদি যাই আমাদের আচ্ছা অনেকেই মেসেজ পাঠাতে শুরু করেছেন। আচ্ছা আমি একটু পেজে যাই, যেহেতু মেসেজ পড়ছি আমি একটু পেজে যাই, যে পেজে যারা আছেন আমাদের ভূত এফএমের যে পেজ, এবং এখানে কিন্তু খুব চমৎকার একটা ব্যাপার, যেখান থেকে ইমেইল করা যায় খুব সহজেই। রাইট সাইড একটা বাটন আছে, যে বাটন থেকে আপনি প্রেস করে সহজে ইমেইল পাঠাতে পারবেন। আমাদের সঙ্গে আছেন আব্দুল্লাহ আল মামুন, এবং হ্যালো হাউ আর ইউ, আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালো করে। রওশন রিতা আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি সিয়াম হাসান, MD মইনুল ইসলাম মঈন আমাদের সঙ্গে আছেন, কাজী তানজিম আমাদের সঙ্গে আছেন, RJ মামুন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন খান মুজাহিদ, আমাদের সঙ্গে আছেন ইমদাদ হোসেন রনি, MD শাকিদ আহমেদ আমাদের সঙ্গে আছেন, MD আফরিন রাফি আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি শাকিল আহমেদ ছাদে বসে শুনছেন, প্রিন্স মুগদা থেকে আমাদের সঙ্গে আছেন, শিখন খান আমাদের সঙ্গে আছেন, রাফি আদনান আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি MD নাদিম খান সহ আরো অনেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন। আমাদের টুইটারে যারা আছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন শিমুল ইসলাম শাকিল, DJ স্যাম আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি CR হাসান, শাইকুল হুসাইন আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি SR রাজ, এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এই মুহূর্তে সাকুয়াত হোসেন, শামিমুল ইসলাম শাকিল আমাদের সঙ্গে আছেন, আহমেদ হোসেন বায়েজিদ, শিমুল ইসলাম, দুর্জয় রয় আমাদের সঙ্গে আছেন, প্রিন্স নূর আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি আনন ঘোষ, এছাড়াও আছেন MD মেহেদি হাসান সাগর, শামীম ইসলাম শাকিল আমাদের সঙ্গে আছেন, শামীম ইসলাম শাকিল অ্যাপ দিয়ে শুনছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। নুসরাত জরিন আমাদের সঙ্গে আছেন, জাপান থেকে শুনছেন তিনি আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি। এছাড়াও আরো অনেকে, আহমেদ হোসেন বায়েজিদ, বদরুদ্দুজা বাঁধন আমাদের সঙ্গে আছেন। ইমেলটা অডিও ক্লিপটা অনেক ভালো ছিল সেটা তিনি বলছেন। SB রনি আমাদের সঙ্গে আছেন, আরো অনেকেই আছেন। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে আছেন। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি FM and do ফুর্তি। ফুর্তি
চমৎকার দেখো দেখি সবখানেতে বেশি 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 খুশির উৎসবে হ্যাপি হ্যাপি জনগণ বন 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 বেশি বেশি আলু বেশি টক ফুচকায় বাজার না কম হলে গরু ফুচকায় তোমার আমার সবার বেশি বেশি দরকার বাহের রংপুর টু বরিশাল শহর নগরগঞ্জ চায় বেশি চিনি দিও হেয়া মনোহন্ত বেশি বেশি ছক্কায় উল্লাসে গ্যালারি এই বছরই প্রমোশন বেশি বেশি স্যালারি তোমার আমার সবার বেশি বেশি দেশ জুড়ে বেশি বেশি দরকার তাই বাংলালিংক দেয় বারবার বাংলালিংক Face it, Radio Money Furti. Radio Furti. FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। ওয়েলকাম ব্যাক, শুনছেন রেডিও ফুর্তি এফএম। ঘড়িতে সময় 1:14। আমি রাসেল আছি সাথে এবং চলছে ভূত এফএম। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে আমাদের সাথে আছেন একজন নতুন অতিথি, তার কাছে চলে যাব। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় চলে যাব। আসসালামু আলাইকুম, আমার নাম সৌরভ। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদপুর থেকে এসেছি। চলে যাই আপনার ঘটনায়। আমি যে ঘটনাটা বলবো এটা হচ্ছে যশোর মাগুরার একটা ঘটনা। আমি আমার একজন রিলেটিভের কাছ থেকে কালেক্ট করেছি। জি। ঘটনাটা যে বলবো সেটা একটা লোককে কেন্দ্রিক। লোক তার মায়ের সাথে একটা গ্রামে থাকতো। তো গরিব হওয়ার কারণে ছেলেটাকে একটা অফার আসে যে সে বাহিরে বিদেশে যে ওয়ার্কার হিসেবে কাজ করতে পারবে। তো ছেলেটা অফারটা নেয়, অফারটা নিয়ে চলে যাবে। তো তখন তার মা বলে যে আমি তো গ্রামের বাড়িতে একাই থাকবো, তুমি বিয়ে করে তোমার বউর সাথে থাকলে আমার ভালো হবে। তো তিনি বিয়ে করে 7 দিন পর বিদেশে চলে যায়। ইতিমধ্যে 6টা বছর পার হয়ে যায়। তো যখন উনি ফেরত আসবে দেশে, তো তখন তার ওয়াইফকে কল দিয়ে সে বলতেছে যে ভাই থেকে তার জন্য কি কি গিফট নিয়ে আসবে। তো তখন তার ওয়াইফ একটা লিস্ট দেয় যে এগুলো নিয়ে আসবে। তো তখন বাংলাদেশ টাইমে যখন সে কল দিছিল তখন হচ্ছিল সন্ধ্যা। এই টাইমে সে তাদের গ্রামের বাড়ির উঠানে বসে এগুলো বলছিল। তো লিস্ট নেওয়ার পর লোক শপিং করার পর দেশে চলে আসবে, ফ্লাইটে ওঠে, ঢাকায় এসে নামে। ঢাকা থেকে যশোর যেতে যেতে তার আনুমানিক রাত 11টা বেজে যায়। এখন সে যেখানে নামে সেখান থেকে তার গ্রামের বাড়ি প্রায় আধা ঘন্টার একটা রাস্তা, কাঁচা রাস্তা দিয়ে যেতে হয়। তো সে এখন ভ্যান খুঁজতেছে, এত রাতে তো ভ্যান বা কোনো যানবাহন খুঁজে পাওয়া যায় না। তো সে বাজারের মাথায় একটা ভ্যানওয়ালা দেখে যে অলমোস্ট বাড়ি চলে যাবে তার ভ্যান রেখে। তো সে তাকে অফার দেয়, বলে যে আপনি আমাকে বাড়িতে নিয়ে পৌঁছে দেন, আপনি যে প্রাইস চাবেন সেইটাই আমি দিব। তো ভ্যানওয়ালাটাও রাজি হয়ে যায়। তো ওনারা সবকিছু নিয়ে রেডি হয়ে জার্নিটা স্টার্ট করে। কাঁচা রাস্তা দিয়ে ভ্যান যাচ্ছে, একটু উঁচু নিচু রাস্তা, এই জন্য ভ্যান ঝাঁকি হচ্ছে। তো হঠাৎ করে রাস্তার মাঝখানে একসময় ভ্যানটা অনেক জোরে ঝাঁকি খায়। তো ভ্যানওয়ালাও হচ্ছিল লোকটার সাথে একটা কনভারসেশনে ছিল না, এই জন্য কিছু জিজ্ঞাসা করে নেই যে পিছনে কিছু হয়েছে কিনা। দেন ইতিমধ্যে তারা বাসায় চলে গেছে। তো তখন যখন লোকটা বাসায় চলে আসছে, তার মা ছুটে আসছে হারিকেনের আলো নিয়ে যে ছেলেকে দেখবে। তো লোকটা বলে যে মা তুমি হারিকেনটা আমার কাছ থেকে দূরে সরো, হারিকেনের আলো আমার সহ্য হচ্ছে না। তো তখন তার মা ভাবে যে আমার ছেলে অনেকদিন বিদেশে ছিল, তো তার ইলেকট্রিসিটির আলো পছন্দ হবে, এই জন্য আগুনের আলো পছন্দ হইতেছে না। তো তখন ওখানে ইলেকট্রিসিটি ছিল না, এই জন্য ছিল হারিকেন ছিল। তো সে তার বউকে বলে যে আচ্ছা তোমার হাজবেন্ডকে নিয়ে তুমি বাসায় ঢোকো। তো বাসায় ঢোকার পর উনি ফ্রেশ হওয়ার পর ওনার কিছু ফ্রেন্ডস আসে ওনার সাথে দেখা করার জন্য। তখন উনি ওনার মাকে বলে দেয় যে মা বলো, আমি তো অনেক দূর থেকে এসেছি, আমি অনেক
টায়ার্ড, আমি আজকে কোথাও বাইরে যাব না বা কারোর সাথে দেখা করব না। তো ওনার মা বলে যে আচ্ছা ঠিক আছে, তুই যেটা বলতেছিস সেটাই বলবো। দেন ওনার কিছু ফ্রেন্ডস আসে যে ওকে বলেন যে আন্টি বের হয়ে আসলে আমরা একটু বাইরে দেখা সাক্ষাৎ করি। তো উনি বলে যে বাবা ও তো এগুলা বলে দিছে, ও এখন আর বের হবে না। আচ্ছা। ইতিমধ্যে তার ওয়াইফ তার জন্য শরবত নিয়ে যায়। তো শরবত যখন দেয় তখন তার পায়ের জুতা খুলে দিতে যায়। তো জুতা যখন খুলে দিতে যায় তখন সে দেখে যে তার গায়ে প্রচন্ড অনেক লম্বা লম্বা লোম, খুব ঘন ঘন লোম। তো সে ব্যাপারটা খটকা লাগে। তো সে এখন এসে তার মাকে বলে যে মা দেখো আমার তো জিনিস ভালো লাগতেছে না, আমি তো তার সাথে সংসার করছি 7 দিন, কিন্তু আমি তো জানি যে তার কি, কিন্তু আমার কেন জানি ভালো লাগতেছে না। তো তখন তার মা বুঝাই দেয় যে 6 বছর পর আসছে, এই জন্য একটু মন এরকম লাগতেছে, ব্যাপার না, ঠিক হয়ে যাবে, তোমরা থাকো, আজকে রাতে ওখানেই থাকো, বাইরে থাকার দরকার নেই। তো তখন তাদের বাসা এমন ছিল যে ইট দেওয়া বাসা, ফ্লোরটা মাটির, সামনে একটা বারান্দা আছে, রুম হচ্ছিল একটাই। তো এক রুমের মধ্যে লোকটা এবং তার ওয়াইফ, আর বাহিরের বারান্দায় তার শাশুড়ি, তার মা এবং কয়েকটা রিলেটিভস, তারা সবাই বাইরে শুয়েছিল। তো রাতের এক পর্যায়ে তার লোকটার যে ওয়াইফ ছিল, ওয়াইফের মা ঘুমাইতে পারতেছিল না রাতে। তার মাথায় এটা চিন্তা ভাবনা চলতেছিল যে তার মেয়ে এরকম একটা কথা বললো, এটা তো সাধারণত কেউ বলে না। তো এটা ভাবতে 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 একসময় সে ঘুমায় যায়। একসময় সে শোনে যে হাড্ডি ভাঙ্গার একটা আওয়াজ আসতেছে, আর কেউ চুপচাপ করে কিছু খাচ্ছে। অনেকক্ষণ ধরে এই শব্দটা হচ্ছে। সে ভাবতেছে যে পাশে পাশে কোথাও বিড়াল টিড়াল হবে। তো সে তার বেআইন সাহেবকে বললো যে আপনি কি রান্নাঘরে, ঘুম থেকে ডাক দিয়ে বললো যে আপনি কি রান্নাঘরে কিছু রেখেছেন, যে দেখেন এরকম শব্দ হচ্ছে। তো বলে যে না আপনি টেনশন নিয়েন না, আপনি ঘুমায় পড়েন, রান্নাঘরে কিছুই রাখা নেই। তো সে তো নিশ্চিন্তে ঘুমাইতে পারতেছে না, তার মেয়েও এরকম একটা কথা বললো, আবার এরকম শব্দ শুনতেছে, কিছু খাচ্ছে, সে নিজেও বুঝতে পারতেছে কিছু জিনিস কিছু খাচ্ছে। তো এই টেনশন করতে করতে সে হঠাৎ করে ঘুমায় যায়। সকালবেলা ফজরের আজান দেয়নি, তখন সে আগেই ঘুম থেকে উঠে গেছে, অজু টজু বানাইতে যাবে। তখনও এখনো ভোরের আলো ফোটেনি। অজু বানায় আসার পর ভোরের আলো একটু ফুটছে, তখন সে দেখে যে মাটির যে বাসা থাকে, মাটির বাসার ভিতরে যেন পানি পড়লে যাতে বাহিরে চলে আসে, এই জন্য একটা ছোট্ট নালী থাকে। তো উনি খেয়াল করে দেখে ওই দরজার নিচের নালীর ওখানে রক্ত গড়গড় করে বের হয়ে আসতেছে। এটা দেখে তো সে খুবই অ্যাস্টনিশড। সে সবাইকে চিল্লাফাল্লা করে ডাক দেয় যে দেখেন এগুলো কি হইলো, আপনার ছেলে আমার মেয়েকে মেরে ফেলছে। আর লোকটার মা বলতেছে যে আমার ছেলে অনেকদিন পর বিদেশ থেকে আসছে, এজন্য আপনার মেয়ে আমার ছেলেকে মেরে সবকিছু নিয়ে পালায় চলে গেছে। তো এই দুইজনের মধ্যে ঝগড়া হইতে হইতে এক সময় কেউ ভিতরে কি হয়েছে এটাই দেখে নাই। বা এলাকার মুরব্বী লোকজন এসে দরজা ভেঙে দেখে খাটের উপর শুধু হাড্ডি, ভাঙা হাড্ডি, আর একটা স্কালের উপরের ভাগের মধ্যে লম্বা চুল। এটা থেকে আইডেন্টিফাই করা যায় যে ওয়াইফটা ছিল, লোকের যে ওয়াইফটা ছিল, সেই ওয়াইফের মাথার ওটা খুলি। পরে এটা সবাই ভাবে যে এটা তো ধরেন বাসার ভিতর থেকে লক করা, হাজবেন্ডও ভিতরে ঢুকছিল, ওয়াইফও ছিল। তো ওয়াইফের ডেড বডি অনুমান করা যাচ্ছে যে এটা ওয়াইফের ডেড বডি, কিন্তু তাহলে হাজবেন্ড কই গেল? তো এটা সবাই হচ্ছে অস্বাভাবিক কিছু হয়েছে। তো পাশে একটা ছিল, পীরের ছেলে ছিল, তো সে পীরের বাসা থেকে আসার পর সে একটু দেখার পর উনি বলে যে যখন ওনার ওয়াইফ ওনার সাথে কথা বলছিল তখন তাদের উঠানে একটা ডালিম গাছে একটা খারাপ কিছু জিনিস ছিল। তো সে তখন এই ডালিম গাছ থেকে বসে বসে শুনে ফেলছিল উনি কি বলছে, আর উনি ওই ওয়াইফের প্রতি একটু অ্যাট্রাক্টেড ছিল। তারপর যখন লোকটা বিদেশ থেকে আসছে, ওই রাস্তার মাঝখানে যে একটা ঝাঁকি হয়েছিল, ওই ঝাঁকির সময় নাকি ওই খারাপ জিনিসটা ওই লোকটাকে মেরে ফেলে ওনার রূপ ধরে গ্রামের বাড়িতে আসে, এবং রাতে যখন সুযোগ পায় তখন ওই মহিলাটাকে খেয়ে ফেলে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনা যাব আমরা। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মিরাজুল ইসলাম। জি, আমি উত্তরা থেকে এসেছি। আমি এখন যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা আমার গ্রামের বাড়িতে জামালপুরে আর কি আমার চাচার সাথে ঘটে। তো আমাদের গ্রামটা হইতেছে আপনার জামালপুরের 1 নং কেন্দ্র ইউনিয়নের আপনার কুটামনি গ্রাম। তো আমার চাচা, আমার সম্পর্ক নিয়ে আমার চাচা হয়। তো উনি আর কি কৃষক।
তার জন্য আর কি ওনার মানে আর কি অন্যের জমিতে আর কি তিনি কৃষিকাজ করেন। তো রেগুলার মতো একদিন উনি কৃষিকাজ করতে আপনার একটা জায়গায় গেছে। সেই জায়গায় ওনার সাথে আরো 3 জন লোক ছিল। সেই জায়গাটা একদম ফাঁকা ছিল, সেখানে শুধু একটা বটগাছ ছিল। আপনার গরম দিনের ঘটনা এটা। তারপর ওনারা কাজ করতেছে, কাজ করার পর দুপুর টাইমে যখন খাওয়ার টাইম হয়েছে, তখন আমার চাচার সাথে যে আরো 3 জন ছিল, তো ওনারা আমার চাচাকে বলে চলো এখন তো খাওয়ার টাইম হয়েছে, এখন খেয়ে আসি। তো আমার চাচা বলছে যে তোমরা যাও, আমি একটু পর আসতেছি। তো আমার চাচার সাথে আরো 3 জন ওনারা আপনার খাইতে গেছে, খাওয়া দাওয়া শেষ করে আসছে। পরে আমার চাচা আর কি খাইতে গেছে, উনি আর কি ওই বটগাছের নিচেই যেয়ে বসছে। খাওয়া দাওয়া শেষ করার পরে উনি ওইখানেই বসে আছে। তো আমার চাচার সাথে যে আরো 3 জন লোক ছিল, ওনারা আপনার কাজে আবার এসে কাজ শুরু করছে। এভাবে আধা ঘন্টা যাওয়ার পর দেখে যে আমার চাচা আর আসতেছে না। তো একজন বলল যে অনেক তো সময় হয়ে গেল, ওই তো এখনো আসতেছে না। একজন মানে আর কি একজনকে তার কাছে পাঠাই দিল ওনাকে ডেকে আনার জন্য। আচ্ছা। কিন্তু একজন যাওয়ার পরে দেখে যে আমার চাচা উনি আপনার মাথাটা হচ্ছে মাটিতে আর পাটা হচ্ছে বটগাছের মানে উপরের দিকে। এভাবে তিনি আর কি বটগাছে উঠতে চেষ্টা করতেছিলেন। তো এইটা দেখে উনি ভয় পেয়ে যায় যে ওই এভাবে আচরণ করতেছে কেন, এইভাবে আছে কেন। তো সে ওখান থেকে আসা আর বাকি লোক 2 জনের সাথে এই ঘটনাটা বলে যে ওই তো মাথা মাটিতে রেখে পা উপর দিক এটা গাছে ওঠার চেষ্টা করতেছে। তো ওই বাকি 2 জনও ওনার সাথে নিয়ে ওই আমার চাচার কাছে আসে। আসার পর আর কি আমার চাচার বলে কি হয়েছে তোমার, তুমি এইভাবে পা উপরের দিক রাখছো কেন। আর কি তিনি কোনো কথা না বলে আর কি চোখ বড় বড় করছে রাসেল ভাই। তো ওনাকে আপনার ধরে নিচে নামে সোজা করছে। সোজা করানোর পর তো ওনারে আর কি ওই গাছের কাছ থেকে নিয়ে আসা যেতেছে না। ওনার শরীরে এত শক্তি হয়েছে যে আর কি ওই 3 জনকে ঝটকানা দিয়ে আর কি ফালাই দিতেছে। তো এইভাবে তারা 3 জন যখন পারতেছে না, তো একজন পাশে একটু দূরে কয়েকটা বাড়ি ছিল, সেখানে দৌড়ে গিয়ে 2-3 জনকে আরো নিয়ে আসার পরে 5 জনে মিলে আর কি ওনাকে অনেক কষ্টে বাড়িতে দিয়ে যায়। দিয়ে যাওয়ার পরে আর কি তখন বাড়িতে এই ঘটনাটা জানাজানি হলে আমাদের পাশে মহল্লার হুজুরের কাছে যাওয়া হয়, যা আপনার ঘটনাটা শেয়ার করা হয়, বলা হয়। পরে হুজুরে একটা পানি করে দিয়ে বলে যে পানিটা ছিটাই দিবা আর পানিটা খাওয়াই দিবেন। তো রাসেল ভাই পানিটা ছিটাই দিয়ে হুজুরের কথা মতো পানিটা খাওয়ানোর পর আর কি তখন একটু উনি শান্ত হয় আর কি, ওনার শরীর থেকে ওইটা একটু প্রভাবটা চলে যায়, উনি ঘুমিয়ে পড়েন। তো রাত্রির বেলা উনি উঠার পর সবাই খাওয়া দাওয়া করে, গ্রামের লোকজন কিন্তু রাসেল ভাই আর কি তাড়াতাড়ি ঘুমায় পড়ে। তো খাওয়া দাওয়া শেষে সবাই ঘুমায় পড়ছে। ঘুমানোর পরে আর কি রাত যখন মাঝরাত, তখন তিনি আর কি ওই তার শরীরে ওই অশরীরে আত্মাটা ভর করছে। উনি আর কি শরীর ঝাঁকি দিয়ে উঠে মানে সেই বটগাছের কাছে যাবে, এর জন্য আর কি দরজা খুলতেছে। এমন সময় আমার চাচির ঘুমটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে আমার চাচি বলে যে তুমি কোথায় যাচ্ছ। তো বাইরে গেলে এমনিতে লাইট নিয়ে যাও, তো তুমি তো লাইট ছাড়াই তো যাইতেছো, কোথায় যাইতেছো তুমি বলো আমাকে। পরে উনি বলে যে আমি ওই বটগাছের কাছে যাব, আমার ওখানে যেতে হবে, আমার ওখানে অনেক কাজ আছে। তো আমার চাচি এটা শুনে ভয় পাওয়া যায়। ভয় পাওয়া যাওয়ার পরে চিল্লাচিল্লি শুরু করে। পরে আমরা পাশের রুম থেকে আমরা সবাই উঠে আসে দেখি যে উনি আর রুমে নাই, উনি আপনার ওই বটগাছের উদ্দেশ্যে আর কি রওনা হয়েছে। তো তারপর ওনারে মাছ রাস্তা থেকে অনেক কষ্টে 6-7 জনে মিলে আর কি ধৈরা মানে অনেক কষ্টে আনা হয়েছে রুমে। মানে কোনোভাবেই তার সাথে শক্তি দিতে পারা যেতেছে না। তার শরীরে এত পরিমাণে শক্তি আসছে যে এটা নর্মাল মানুষের থাকে না। তো ওনাকে এই অবস্থাতে পরিস্থিতি দেখার পরে কবিরাজের বাড়িতে যাওয়া হয়েছে। তো আমার বাবা কবিরাজের বাসায় যায়। কবিরাজ বাসায় যাওয়ার পরে কবিরাজকে ডেকে আনে। কবিরাজকে ডেকে আনার পর কবিরাজ তাকে মন্ত্র পরে আর কি পানি ছিটাই দিয়ে আর কি ওইটা ওই রাত্রের জন্য শান্ত করার পর বলে যে এটা এখন আর হবে না, সমস্যা নাই, আপনারা কোনো টেনশন করেন না, এটা আর কি এখন চলে গেছে। আচ্ছা। এরপরে রাসেল ভাই এভাবে আরো 2 দিন কেটে যায়। 2 দিন যাওয়ার পর তার 2 দিন তিনি নর্মাল ছিল। তারপরে দিন আপনার শনিবারের রাত্রে মাঝরাতের দিকে সেম ঘটনাটা আবার ঘটে। তিনি ঘুম থেকে উঠে ওই বটগাছে যাওয়ার জন্য
আর কি দরজা সোজা খুলে আপনার রওনা করে। এই সময় আমার বাবা বাথরুমে যাওয়ার জন্য আর কি বের হচ্ছিল, উনি এটা দেখতে পায় যে উনি বের হয়ে চলে যেতেছে একা একা অন্ধকারে। তো আমার বাবা এটা দেখে বুঝতে পারে যে ওটা মনে হয় আবার ওনার শরীরে ভর করছে। তো আমার বাবা, আমার চাচা ছিল, আরো কয়েকজন লোকজনকে ডেকে এনে তাকে মানে আর কি ওখান থেকে নিয়ে আসতে পারতেছে না, তার শরীরে শক্তিটা যেন আরো বেড়ে গেছে। তো আর কি ভাই ওইখানে আপনার দড়ি ছিল, ওই দড়ি দিয়ে তাকে হাত পা বেঁধে অনেক কষ্টে তাকে রুমে আনা হয়। আবার সেই রাত্রি আবার ওই কবিরাজের কাছে যাওয়া হয়। পরে কবিরাজকে কবিরাজ আধা ঘন্টা পর আসে। আধা ঘন্টার মাঝখানে সে নানা রকম মানে আর কি কথা বলতেছে, যে আমার খুব পানি পিপাসা পাইছে, আমাকে পানি দাও, আমার ক্ষুধা লাগছে, আমার বান্ধন খুলে দাও, আমার কিছু হয় না, আমাকে ছাইড়া দাও। কিন্তু কেউ এই কথা না শুনে ওকে ওইভাবেই বেঁধে রাখছে, তাকে আর কিছু দেওয়া হয় নাই। পরে কবিরাজ আসার পরে আর কি উনি তার ব্যাগ থেকে আপনার জিনিস বের করছে। বের করার পরে সরিষার তেল আর আপনার কাঁচামরিচ তার হাতে পিষে আপনার একটা ইয়েতে আর কি হাড়ের ইয়েতে একটু করে ওনার নাকের সামনে ধরছে। নাকের সামনে ধরার পরে আর কি উনি বলতেছে যে, আমার চাচা বলতেছে যে এটা আমার নাক থেকে সরাও, আমার আর সহ্য হচ্ছে না, আমার দম বন্ধ হয়ে যাইতেছে, এটা আমি আর পারতেছি না। পরে আর কি রাসেল ভাই তখন কবিরাজ তার বা হাতের কানি নখটা চেপে ধরে বলছে যে তুমি কোথা থেকে আসো, তুমি ওরে কেন ধরছো, ওই তোমার কি ক্ষতিটা করছে। পরে সেই অশরীর আত্মাটা আপনারা বলতেছে যে আমি ওই বট গাছে ছিলাম, ওই আমার উপরে বসে আমার উপরে খাওয়া দাওয়া করছে, এটা এর জন্য আমি ওরে ধরছি। ওই তো তোমার তো আর দেখে নাই, ওই জায়গাতে তুমি ছিলা, এটা তো তোমার দেখে নাই। পরে রাসেল ভাই আর কি বলতেছে কবিরাজের মানে কোনোভাবেই সে যাবে না। ওকে কিভাবে পাঠালো সেটা আমাকে একটু বলেন। পরে সে কোনোভাবেই যাবে না। পরে কবিরাজ যখন ভয় দেখাইছে, তুমি যদি এখন না যাও তাহলে তোমাকে আমি বোতলে বন্দি করে নিয়ে যাবো, তুমি সেটা চাও? তখন সেটা বলছে না, আমি সেটা চাই না। আচ্ছা ঠিক আছে, আমি চলে যেতেছি, আমি আর কখনো আসবো না। তখন কবিরাজ বলছে যে তুমি যে চলে যাবা এটা আমি বুঝবো কি করে। পরে বলছে যে বাড়ির পাশে যে বড় গাছটা আছে, ওই গাছের একটা বড় ডাল আমি ভেঙে রেখে যাব যাওয়ার সময়, ওই ডালটা ভাঙার সাথে সাথে বুঝবেন যে আমি চলে গেছি। তারপর রাসেল ভাই কিছুক্ষণ পর ওইটা আপনার ওই গাছের বড় ডালটা ভেঙে চলে যায়। তারপর থেকে আর ভাই আর আসেনি। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অনেকেই লিখছেন। তাহসিন হাসান তুষার আমাদের সঙ্গে আছেন এবং তিনি মোহনগঞ্জ থেকে শুনছেন। আহমেদ বায়েজিদ আমাদের সঙ্গে আছেন, মেহেদি CSK আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও নজরুল ইসলাম জয় এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মিম। এছাড়াও আমাদের সঙ্গে আছেন MD রাকিব খান এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ইমন খান হৃদয়। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি MN আহমেদ আছেন আমাদের সঙ্গে, আমিনুল ইসলাম। এছাড়াও MD হিমেল সরকার আমাদের সঙ্গে আছেন, সাজিদুল রহমান সম্পদ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি লিওন আমাদের সঙ্গে আছেন সৌরভ অনিক বরিশাল থেকে শুনছেন তিনি আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও এনিয়া এবং তানভীর লাবিব আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। রৌনক ওমর আছেন আমাদের সঙ্গে, মোহাম্মদ রাহিম রিমো আমাদের সঙ্গে আছেন, MD বিল্লাল আমাদের সঙ্গে আছেন স্বপ্নের আমাদের সঙ্গে আছেন খুরশিদ খান আছেন সৌদি আরব থেকে, তিনি শুনছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি অভিজিৎ এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আব্দুর রাজ্জাক আমাদের সঙ্গে আছেন, সিয়ামুল ইসলাম সন্ধানী আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও সালমান শিকদার আছেন, আবির খান জিসান, MD অপু আমাদের সঙ্গে আছেন, শেখ মোহাম্মদ আসিফ আমাদের সঙ্গে আছেন। এছাড়াও রেডিও ফুর্তি যে পেজটা সেখানে আমাদের সঙ্গে আরো অনেকেই আছেন এবং আমি একটু আগে যেখান থেকে পড়ছিলাম সেটা হচ্ছে www.facebook.com/bhutfm.russell, এখন পড়ছি www.facebook.com/radio.furti এবং এইখানেও আমাদের এখানে অনেকেই লিখছেন কিন্তু এই মুহূর্তে। এবং আমি দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন উৎস কুমার দে ফুলতলা থেকে শুনছেন, মারিয়া আক্তার আমাদের সঙ্গে আছেন, শামিমুল ইসলাম শাকিল আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, আরিয়ান সজীব, তরিকুল ইসলাম আমাদের সঙ্গে আছেন, আফনান আহমেদ নাইম আমাদের সঙ্গে আছেন, MD ইমরান আমাদের সঙ্গে আছেন, নাজমুল হোসেন নিলয় আছেন আমাদের সঙ্গে, জাকারিয়া হাওলাদার আমাদের সঙ্গে আছেন, সাইফ ইকবাল আছেন আমাদের সঙ্গে, আশিকুর রহমান সোহেল আছেন আমাদের সঙ্গে, MD সৈয়ব খান হিমু আমাদের সঙ্গে
সঙ্গে আছেন জাকারিয়া হাওলাদার, আমাদের সঙ্গে আছেন খালেদ হাসান, আমাদের সঙ্গে আছেন শামিমুল ইসলাম শাকিল, এছাড়াও আছেন অনামিকা, আছেন আমাদের সঙ্গে SK সৈয়ফ খান, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সাইফ ইকবাল সহ আরো অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে আছেন এবং যারা এতক্ষণ ধরে আমাদেরকে শুনছেন, এবং আশা করছি পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন। আমাদের সাথে টুইটারে আমি দেখতে পাচ্ছি অনেকেই আমাদের সাথে আছেন, এবং দুর্জয় রয় আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও কাজী তানজিম আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও শামিমুল ইসলাম শাকিল আছেন আমাদের সঙ্গে, আহমেদ হোসেন বাইজিদ আছেন আমাদের সঙ্গে, SS সাব্বির সহ আরো অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ টুইটারে যারা আছেন তাদের সবাইকে। আমরা চলে যাব একটা ছোট্ট বিরতিতে, ফিরে আসবো এখনই। আমাদের সঙ্গে থাকেন, স্টে টিউন টু রেডিও ফুর্তি FM এন্ড ডু ফুর্তি। কি চমৎকার দেখো দেখি সবখানেতে বেশি 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 খুশির উৎসবে হ্যাপি হ্যাপি জনগণ গণ বেশি বেশি আলু বেশি জল পুচকায় বাজার দাম হলে বউ পুচকায় তোমার সবার বেশি বেশি দরকার বাহের রংপুর টু বরিশাল শহর নগর গঞ্জ চায়ে বেশি চিনি দিও হইয়া মনোহংস বেশি বেশি ছক্কায় উল্লাসে গ্যালারি এই বছরই প্রমোশন বেশি বেশি স্যালারি তোমার আমার সবার বেশি বেশি দেশ জুড়ে বেশি বেশি দরকার, তাই বাংলালিংক দেয় বারবার। বাংলালিংক। Face it, Radio Money Furti. Radio Furti. FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। ওয়েলকাম ব্যাক, শুনছেন রেডিও ফুর্তি FM, আমি রাস্তেল আছি সাথে, এবং এই মুহূর্তে আমার সঙ্গে আরো একজন অতিথি আছেন, আমাদের শেষ অতিথি, এবং তার সঙ্গে আমরা তার সাথে ঘটে যাওয়া ঘটনা শুনবো, এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাবো। থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাইয়া। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি নিশাত আফরোজ, এসেছি বাসাবো থেকে। আমি আজকে যে ঘটনাটি শেয়ার করব সেটা হচ্ছে আমার পরিবারের সাথে ঘটে যাওয়া। এটা 2005 এর ঘটনা, এন্ড পিরোজপুর জেলার, বরিশালের ভেতরে পিরোজপুর জেলার। তো আমার ঘটনাটি ঘটেছে বেসিক্যালি আমার মেজো ভাইয়ের সঙ্গে। আমার মেজো ভাই একদিন সন্ধ্যার সময় গিয়েছিল গরু আনার জন্য, মাঠে গরু আনার জন্য গিয়েছিল। তো গরু আনতে আনতে সন্ধ্যা হয়ে গেছে, অনেক বেশি সন্ধ্যা হয়ে গেছে, যেটাকে বলে মাগরিবের আজানের একটু আগে যে মুহূর্তটা, এক্স্যাক্টলি ওই মুহূর্তটাতে। তো আমার ভাই যখন যায়, যাওয়ার পরে গরু হঠাৎ করে কেন যেন এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করছে, ছোটাছুটি করছে। তো ও ধরার চেষ্টা করে, ওর এজও তখন খুব একটা বেশি ছিল না। তো ও ধরার চেষ্টা করে, যখন ধরতে পারছে না, এরকম একটা সময় গরু একদম মানে সজোরে দৌড় দেয়। দৌড় দিয়ে আমাদের বাড়ির পাশেই একটা বাগান আছে, বাগানের নামটা হচ্ছে স্তবেদের বাগান। ওটা খুব নাম করা একটা বাগান। ওখানে প্রচন্ড সমস্যা আছে, মানে ওখান থেকে ওই বাড়িতে যে ফ্যামিলি গুলো থাকে তাদের ভেতরে মানে পুরুষ মানুষ বলতে কেউই বেঁচে নেই, মানে কোনো না কোনো ইনসিডেন্টে তাদের ভেতর থেকে মারা যাবেই, পুরুষ মানুষজন থাকেই না। তো ওই যে বাগানটা, ওই বাগানটার ভেতরে হঠাৎ করে গরুটা দৌড় দিয়ে চলে যায়। চলে যাওয়ার পরে আমার ভাই পেছন পেছন যায়, যে গরু ধরতে পারে না। তারপরে হঠাৎ করে দেখতে পাচ্ছি কোন একটা গাছের কাছে গরুটা দাঁড়িয়ে গেছে হঠাৎ করে। তো ও গরু ধরতে যাবে যখন, তখন ওর কেন যেন মনে হলো যে আশেপাশে হয়তো বা কিছু আছে, ও অনুভব করছে সেটা। তো ও হঠাৎ করে যখন সামনে তাকায়, দেখে যে বিশাল হোয়াইট কালারের একটা মানে কাপড় পরা কিছু একটা দাঁড়িয়ে আছে। তো ও মাথা উপরের দিকে দিয়ে তাকানোর চেষ্টা করে, তাকিয়ে ও দেখে যে মাথা ছাড়া অনেক লম্বা কিছু একটা ওর সামনে দাঁড়ানো। তো ওটা দেখে সাথে সাথে মা বলে শুধু একটা চিৎকার দেয়, চিৎকার দিয়ে ও বেহুশ হয়ে যায়। তো আমার আম্মু ওই চিৎকার শুনতে পায়, শুনতে পাওয়ার পরে আমার আম্মু দৌড় দেয়। সাথে সাথে আমরা যদিও শুনতে পাইনি ওর চিৎকারটা, আম্মুর শুনেছে, আমরা আম্মুর পেছনে পেছনে দৌড় দিই।
আম্মু যখন যায়, যেতে যেতে আম্মু বলে আমার ছেলে আর নাই, বিকজ আমরা সবাই জানি ওই বাগানটা সম্পর্কে এবং পুরো এলাকার মানুষই জানে যে ওটা খুব খারাপ একটা জায়গা। তো আমরা পিছনে পিছনে যেয়ে যখন দেখি যে ভাই ওখানে বেহুশ হয়ে আছে, তো আমরা একটু পানির জন্য অনেক চিল্লাচিল্লি করি যে কেউ একটু পানি দেন, আমার ভাই মরে গেল। মানে খুব বাজে অবস্থা হয়েছিল, ওর মুখ থেকে ফেনা ফেনা বের হয়ে যাচ্ছিল, এরকম একটা অবস্থা। তো আমরা কোনো ভাবেই পানি ম্যানেজ করতে পারিনি। তারপরে আমার বোনটা কোথা থেকে যেন একটু পানি নিয়ে আসে, পাশে আবার একটু খাল ছিল, ওখান থেকে পানি নিয়ে আসে। নিয়ে আসার পরে ওর মুখে ছেটানোর পরে ও সেন্স আসে, আমরা ওকে বাড়িতে নিয়ে আসি। ঘটনা এখানেই শেষ হয়ে যায় না, তারপরের দিন হচ্ছে পহেলা বৈশাখ থাকে। তো পহেলা বৈশাখ সবকিছুই ঠিকঠাক চলছিল, সকাল থেকে বাড়িতে মোটামুটি প্রিপারেশনও ছিল খুব ভালো। তো আমার ভাই, আমি তখন ছোট, তো আমাকে ঘাড়ে করে নিয়ে, ওখানে রাস্তা আবার খুব খারাপ ছিল, মাটির রাস্তা ছিল, আমার ভাই আমাকে ঘাড়ে করে নিয়ে পাশের গ্রামে আর কি মেলা বসে, ওখানেও আমাকে নিয়ে যাচ্ছে। তো নিয়ে যাওয়ার পরে আমরা গেলাম, যে মেলা থেকে ফিরতে ফিরতেও আমাদের একটু সন্ধ্যার মতো হয়ে গেছে। তো আমি সাথে আছি, এজন্য আমার আম্মু আসলে অতটা টেনশন করছিল না, যে গতকাল তো একা একা ছিল, এজন্য হয়তো সমস্যা হয়েছে, আজকে আর সমস্যা হবে না। তো আমরা যখন আসি, আসার সময় অনেক কিছুই কিনি, সাথে আমরা একটা মুরগি নিয়ে আসছিলাম, তবে তখন তো আর ড্রেসিং করার ওয়ে ছিল না, আমরা হচ্ছে মুরগিটা ওভাবেই নিয়ে আসি, তাজা অবস্থায় নিয়ে আসছি। তো নিয়ে আসতে বাড়িতে পৌঁছানোর পরে, তখন হচ্ছে আমরা যখন বাড়িতে ঢোকার পরে মাগরিবের আযান দিয়েছে। তো আম্মু দেখতে পাচ্ছে যে পুরো মুরগিটা নীলাভ একটা আকার ধারণ করেছে, মানে নীল একটা অবস্থা হয়ে গেছে মুরগিটার। তো আম্মু দেখার পরে ম্যাচের কাঠি দিয়ে কেমন যেন কি যেন করে, আমি জানি না, ওটার নাম আমি বলতে পারবো না। তো আম্মু ওটা একটু শেক দিয়ে তারপরে মুরগিটা জবাই করে রান্না বাড়া সবকিছুই চলছে। এর ভিতরে আমরা সবাই মোটামুটি খাওয়া দাওয়া করে ঘুমানোর জন্য চলে গেছি। তো আমাদের বাড়িতে 6টা রুমের মাঝখানে যে রুমটা, ওই রুমটা হচ্ছে অনেক বড়। তো রুমের দুইটা কর্নারে 2টা খাট। তো এক খাটে আমার দুই ভাই এবং আমাদের একজন গেস্ট, এবং অন্য পাশের খাটে আমার 2টা বোন এবং আমার একটা মামি ঘুমিয়েছিল। তো ওই রুমের সাথে মানে পাশেই হচ্ছে গিয়ে বাইরে বের হবার জন্য আমাদের আরেকটা গেট, ওটা হচ্ছে গিয়ে মানে হিডেন গেট আর কি। তো ওই হিডেন গেটের ওখানে আমার আম্মু আবার একটু, ওনার বদ অভ্যাস আছে, রাতের বেলায় উনি মুড়ি ভাজে। তো রাত 12:30টার দিকে উনি মুড়ি ভাজছে, পাশে মামিদেরকে নিয়ে, 2জন মামিকে নিয়ে মুড়ি ভাজছে, গেটের সব লক করা বাইরে থেকে। তো আম্মুকে, আমার মামি একটু ওয়াশরুমে যাওয়ার জন্য ওঠার পরে মামি আম্মুকে যে বলতেছে যে তোমাদের ওই গেটের সামনে দেখলাম বিশাল একটা শিয়াল, তুমি এখন মুড়ি ভাজা বাদ দাও, গ্রামের বাড়িতে পহেলা বৈশাখের রাতকে মনে হয় সারানির রাত বা কিছু একটা বলে, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। তো আম্মুকে বললো যে তুমি এখন বাদ দাও, কারণ তোমাদের ফ্যামিলিতে এমনি সমস্যা। একটু ছোট্ট করে বলে রাখি, আমার বাবা আবার আগে একটু জিন টিন ছাড়াইতো, এরকম মানে একটু হুজুর টাইপের আমার বাবা। তো আমাদের ফ্যামিলিতে এরকম একটু সমস্যা আছে। তো আমার আম্মু এই কথা কানে নিল না নিয়ে উনি ভাসতেছে। তো এর ভেতরে আমার সেজো বোনটা হঠাৎ করে স্বপ্নে দেখতেছে যে আমার মেজো ভাইকে কেউ একজন বিছানা থেকে লাঠি দিয়ে মানে ফেলে দিচ্ছে। তো এটা যখন আমার বোন স্বপ্নে দেখলো, ও হঠাৎ করে চোখ খুলে ফেলে ও মানে আমার ভাইকে দেখতে গেছে যে গতকাল এরকম একটা ইনসিডেন্ট হলো, দেখি আসলে কি অবস্থা। তো চোখ খুলে দেখতে পাচ্ছে যে মশারির ভেতরে ফুটবলের মতো করে একদম ছোট্ট করে ওকে ফেলে দিচ্ছে, এরকম একটা অবস্থা। তো আমার বোন ওখান থেকে লাফ দিয়ে হাতের উপরে আমার ভাইকে ধরার চেষ্টা করলো। তো ওর হাতে যখন পড়লো, এসে পড়ার সাথে সাথে ওর পুরো শরীরটা ছেড়ে দিল, মানে কিছুক্ষণ আগে যে আকারটা ছিল ওই আকারটা পুরোটা ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে মুখ থেকে গোগলা ছুটে, মানে মাথা টাথা পুরো বাঁকা হয়ে গেল, মুখ বাঁকা হয়ে গেল। এর ভেতরে মানে ঘরের ভিতরে কান্নাকাটি, চিল্লাচিল্লি। আমরা সবাই ভেবেছিলাম অন্য কোনো সমস্যা। তো তার ভিতরে আমি চিল্লাচিল্লি কান্নাকাটি করার পরে আম্মু এটা শুনতে পেয়ে বাইরে থেকে ভিতরে চলে আসলো, সবাই মিলে চলে আসলো। চলে আসার পরে মানে দোয়া দুরু যে যা পারে সবাই সবার মতো করে পড়ছে। আমার বাবা আবার ওই দিন বাসায় ছিল না, আমার বাবা যশোরে চাকরি করতেন, তো আব্বু ওখানেই ছিল। এই জন্য মানে আম্মু যেটা পারতো বা আমরা যারা যেটা পারি আমরা সবটুকু বলার চেষ্টা করেছি, বাট তাতে খুব একটা যে লাভ হচ্ছিল সেরকম না। তো আম্মু বলছিল যে আমার ছেলে মনে হয় আজকে আর থাকবে না, তোরা কেউ একটু পানি নিয়ে আয়, আমি তোরে শেষ পানিটুকু খাওয়াই দিই। তো আমার ভাই গেছে পানি আনার জন্য, সামনের রুমে পানি ছিল। ও যখন আনতে গেছে ও ঠিক দেখতে পেল যে জানালার কাছে ওরকম কিছু
কিছু একটা। তো ও তারপরেও চিন্তা করলো যে না, আগে ভাইকে তো পানি খাওয়াই। তো জগ নিয়ে দৌড়ায় চলে আসছে ভিতরে, পানি খাওয়ানোর চেষ্টা করা হলো কিন্তু পানিও গালে নিচ্ছে না। তো ওই রাতটা কোনো মতে অনেক কষ্টে দোয়া দুরুদ পড়ে চড়ে কাটায় দেওয়া হলো। সকালবেলায় ওকে নিয়ে আমরা উঠানে গেলাম। তো রাতের বেলা এত চিল্লাচিল্লি, গ্রামের মানুষ কেউ আসেনি, তবে সকালবেলায় সারা গ্রামের মানুষ সবাই চলে আসে দেখার জন্য যে আসলে এই বাড়িতে সমস্যাটা কি হয়েছে। তো সবাই আসছে। ওর অবস্থা রাতে মোটামুটি চেঞ্জ হলো, মানে আজানের একটু আগে কিছুটা চেঞ্জ হয়েছিল। সকালটা হওয়ার সাথে সাথে আবার সেই অবস্থা, মানে মুখটুক বাঁকা টাকা হয়ে অবস্থা পুরোপুরি খারাপ। এর ভিতরে বাবাকে মানে রাতেই ফোন করা হয়েছিল, বাবা সকালবেলায় চলে আসে। চলে আসার পরে ওকে মানে আব্বু যেটা যেটা জানে সবকিছুই বলেছে। তারপরে মানে যেটা আসলে সমস্যাটা করেছিল তাকে হাজির করার চেষ্টা করে। তো হাজির হয়ও, হবার পরে বলে যে আসলে সে খুব বৃদ্ধ, সে ছেড়ে যাবে না, এরকম একটা কথা বলেছে। এবং বলেছে যে আমার আয়ত্তের ভিতরে এসেছে, আমি তো ওর কাছে যেতে চাইনি, আমার আয়ত্তের ভিতরে এসেছে, এজন্য আমি ওকে সমস্যা করতেছি, আমি এজন্যই ওকে এরকম হ্যাম্পার করতেছি। তো এটা যখন বলে তো বাবা তখন বলে যে না, তুমি এভাবে যদি করো ছোট একটা ছেলে ও মারা যাবে। তো অনেক কিছু করার পরে মানে তখন তো চলে যায়। চলে যাওয়ার পর মানে বাবা ওকে তাবিজ টাবিজ দিয়ে দেয়, গোসল দিয়ে দেয়, সবকিছুই করে। তারপর থেকে মোটামুটি ওই সমস্যাটা দূর থেকে আছর করার চেষ্টা করে, কাছে আসতে পারে না। এবং মানে সে বলেও গেছিল যে কখনো না কখনো সে আবারও আসবে, সে আবারও সমস্যা করবে। তো রাসেল ভাই, এটাই ছিল আমার গল্প। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ঘড়িতে সময় রাত 1:43 শুনছেন রেডিও ফুর্তির এফএম, আমি রাসেল আছি সাথে, এবং চলছে ভূত এফএম। আজকের মতো এখানেই ভূত এফএম শেষ করতে হচ্ছে আমাদের। এবং আপনারা যাওয়ার আগে বলি যে আমাদের ইমেল অ্যাড্রেসটা মনে রাখবেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radiofort.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন আমাদের ঘটনাটি। আমরা আজকের মতো এখানেই শেষ করছি। কথা হবে আবারও আগামী শুক্রবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন।